হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখ, আমরা আগের দিনকার জেনারেল অর্গানিক কেমিস্ট্রি রেজোন্যান্স পড়াচ্ছিলাম, কিন্তু আমাদের ঠিক যেমন ধরনের কোশ্চেন আসে নিটের জন্য সেভাবে কিন্তু এখনো রেজোন্যান্সটা রেডি হয়নি। আজকে আমি বলবো যে কি রকম ধরনের কোশ্চেন আসে এবং কি রকম জিনিসপত্রগুলো রেজোন্যান্সের জন্য জানার দরকার, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো চল শুরু করা যাক। আজকের আমাদের যে আলোচনার বিষয়বস্তু যেগুলো, সেগুলো মোটামুটি আমরা এগুলো নিয়ে, রেজোন্যান্স আরো একটু বাকি রয়েছে, সেটা ইলেকট্রোমেরিক এফেক্ট, অ্যারোমেটিসিটি, এই সমস্ত রয়েছে। অ্যান্ড রিয়াকশন ইন্টারমিডিয়েট, খুব ইম্পর্টেন্ট পার্ট রিয়াকশন ইন্টারমিডিয়েট, এগুলো নিয়ে আজকে আমরা বলবো। তো চল, তো প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা পড়ছি খুব ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে রুল অফ রেজোন্যান্স। মানে যে কোনো স্ট্রাকচার লিখে দিলেই তাকে রেজোন্যান্স বলা যাবে না। হতে পারে যে সেই স্ট্রাকচারটা হয়তো ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রন যাচ্ছে, কিন্তু আমাদেরকে বেশ কিছু রুল স্যাটিসফাই করতে হবে, তবেই ওটাকে রেজোন্যান্স বলে বলতে পারবো। যেরকম দেখ, রুল নাম্বার 1-এ কি বলা হচ্ছে, অল দ্য লুইস স্ট্রাকচারস মাস্ট কনফার্ম টু লুইস অক্টেট রুল। লুইস স্ট্রাকচার এমন হবে যে যেন লুইস অক্টেট রুলকে স্যাটিসফাই করে। যেমনটা ধর, কার্বন, নাইট্রোজেন বা অক্সিজেন ক্যান নট বি পেন্টাভ্যালেন্ট। 5 ভ্যালেন্সি কারোর করে দেওয়া যাবে না। যেমন ধর, এখানে কার্বনের উপরে প্লাস চার্জ চলে এলো, তাহলে আমরা এখানে নাইট্রোজেনের সাথে এখানে NH3, এখানে ডাবল বন্ড, মানে একদম আমি এই স্ট্রাকচারটা লিখেছি কিভাবে আমি তোকে দেখাচ্ছি। NH3 প্লাস ছিল, একেবারে এখান থেকে বন্ডটা এখানে ফেলে দিলাম, তাহলে হয়ে গেল রেজোন্যান্সে এখানটায় প্লাস, এখানটা CH, এখানে ডাবল বন্ড, এখানে NH3, এরকম হয়ে গেল। কিন্তু এই স্ট্রাকচার লেখা যাবে না, ইনভ্যালিড। কারণ এখানে যে নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেনের কিন্তু 5টা ভ্যালেন্সি হয়েছে, এদিকে ডাবল বন্ড আর এদিকে 3টে হাইড্রোজেন। নাইট্রোজেন কোনোদিন 5 ভ্যালেন্সি হতেই পারে না, নাইট্রোজেনের 5টা ভ্যালেন্সি কোভ্যালেন্ট বন্ড নাইট্রোজেন করতেই পারে না। তো এইটাকে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট হলেও এখান থেকে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু এটাকে রেজোন্যান্স স্ট্রাকচার বলবো না, এটা রেজোনেন্স স্ট্রাকচার নয়। তো রুল অফ রেজোন্যান্সের ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা, সেটা হচ্ছে যে সমস্ত অ্যাটম লুইস স্ট্রাকচার অনুযায়ী, তার অক্টেট রুল অনুযায়ী, সেটা জানিস নিশ্চয়ই যে আমরা কেমিক্যাল বন্ড পড়াবার সময় লুইস স্ট্রাকচার নিয়ে অনেক কিছু বলেছি, এবং লুইস স্ট্রাকচার কি করে বের করতে হয় না বের করতে হয় সেসব নিয়ে আমরা ডিসকাস করেছি। তো রুল নাম্বার 1 হচ্ছে এটা। চলে আয় রুল নাম্বার 2। রুল নাম্বার 2-তে কি আছে না, দেখ, position of atoms in all resonating structures must be same, only the electrons move. কোনো অ্যাটম এখানে মুভ করবে না। কোনো যদি অ্যাটম মুভ করে, আমাদেরকে জয়েন্টের কোশ্চেনে একটা স্ট্রাকচারের অনেকগুলো স্ট্রাকচার লিখে দেয়, লিখে দিয়ে বলে যে এর মধ্যে কোন স্ট্রাকচারটা ইনভ্যালিড, কোন স্ট্রাকচারটা হবে না সেটা বলো। তো তখন কিন্তু এগুলো তোর কাজে লাগবে, আমি কোশ্চেনও দেখাবো। তো সব রেজোনেটিং স্ট্রাকচারে কোনোদিন কোনো অ্যাটম এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না, শুধুমাত্র বন্ড মুভ করবে। তুই যদি এখানে দেখতে চাস তাহলে দেখতে পারিস যে CH3, এখানেও CH3 এবং কার্বন ডাবল বন্ড, অক্সিজেন এরকম রয়েছে। তো এখানে কিন্তু বন্ডটা এখান থেকে ডাবল বন্ড থেকে এখানে চলেছে, কিন্তু হাইড্রোজেন অ্যাটম এখান থেকে একটা হাইড্রোজেন এখানে চলে গেছে। তো এমনটা কোনোদিন হয় না যে এক জায়গা থেকে আরেক জায়গায় অ্যাটম চলে যাবে, অ্যাটম কখনো মুভ করবে না। মুভমেন্ট অ্যাটম
মুভমেন্ট অফ অ্যাটম, এটা কখনোই সম্ভব নয়। শুধুমাত্র বন্ড এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে, বন্ড একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যাবে, কখনোই কিন্তু কোনো অ্যাটমের মুভমেন্ট কিন্তু সম্ভব নয়। যদি এরকম হয় তাহলে আমরা সেই স্ট্রাকচারটাকে আমরা রেজোনেটিং স্ট্রাকচার বলবো না। এটা 2 নম্বর রুল গেল। 3 নম্বর রুল খুব দরকার, ইম্পর্টেন্ট রুল। All the resonating structures must have same number of paired and unpaired electrons. The sum of bond pair, lone pair must be constant. যতগুলো ওখানে বন্ড পেয়ার থাকবে আর লোন পেয়ার থাকবে সব অ্যাড করে কিন্তু টোটাল অ্যাডিশনটা কিন্তু সবকটা স্ট্রাকচারে সেম হতে হবে। আমি এখানে 3টে স্ট্রাকচার লিখেছি, এক্সাম্পল হিসাবে দেখিয়েছি। তুই যদি গুনিস তাহলে এখানে তুই 9টা সিগমা বন্ড, 2টো পাই বন্ড আর লোন পেয়ার কিছু পাবি না। তো এখানে কিন্তু এর অ্যাড করে 11 আসবে। কিন্তু এখানে তুই যখন অ্যাড করবি একটা এখানে লোন পেয়ার পাবি, তো 9টা সিগমা বন্ডই থাকবে, পাই বন্ড একটা, লোন পেয়ার একটা, ওই অ্যাড করলে কিন্তু 11-এ আসবে। বা এই স্ট্রাকচারটাতেও পাই বন্ড একটা, এখানে লোন পেয়ার আছে, তো 9টা সিগমা একটা পাই একটা লোন পেয়ার সব মিলিয়ে 11টাই আসবে। তো টোটালটা এখানে কি হবে না সেম আসবে। তো রুল অফ রেজোন্যান্সের 3 নম্বর রুল হচ্ছে এটা যে সিগমা বন্ড, পাই বন্ড, লোন পেয়ার অ্যাড করলে প্রত্যেকটা স্ট্রাকচার মিলিয়ে তার যে স্ট্রাকচার সেখানে কিন্তু সবকটা অ্যাড করলে কিন্তু তাদের অ্যাডিশন কিন্তু সব ক্ষেত্রেই একই হবে, সেম হবে, এবং তবেই তাদেরকে রেজোনেটিং স্ট্রাকচার বলা যাবে। রুল নাম্বার 3-তে কথা বলা হচ্ছে। রুল নাম্বার 3-র আরো সাব ডিভিশন কিছু আছে, আমি তোকে দেখাচ্ছি। যেরকম এখানে যদি দেখা যাচ্ছে যে এই স্ট্রাকচারটাতে দেখা যাচ্ছে যে একটা পাই বন্ড আছে, লোন পেয়ার কিছু নেই, অড ইলেকট্রন একটা রয়েছে, এখানে পাই বন্ড কিছু নেই, লোন পেয়ার কিছু নেই, অড ইলেকট্রন 3টে আছে। তো এখানে ইলেকট্রন, লোন পেয়ার, পাই বন্ড এই সময় অ্যাড করলে কিন্তু দুটো একই হচ্ছে না। আমি যদি এখানে লোন পেয়ারের জায়গায় অড ইলেকট্রন নিয়ে অ্যাড করি তাহলে এখানে 2 আসছে। এর সাথে সিগমা বন্ড কতগুলো আছে তুই দেখে নে। কার্বনের সাথে হাইড্রোজেন, এখানে ডাবল বন্ড, কার্বন, হাইড্রোজেন, CH2, এখানে একটা অড ইলেকট্রন। কটা সিগমা? একটা সিগমা, 2টো সিগমা, 3টে সিগমা, 4টে সিগমা, 5টা, 6টা সিগমা আছে, 6টা পাই আছে। কটা? অবভিয়াসলি ডবল বন্ড একটাই রয়েছে। অড ইলেকট্রন কটা আছে না অড ইলেকট্রন একটা রয়েছে। তাহলে অ্যাড করে দে, 6 + 1 + 1, তো এটা 6, 7, 8। এবারে এইটা দেখ, কার্বনের সাথে 2টো হাইড্রোজেন, কার্বনের সাথে একটা হাইড্রোজেন, কার্বনের সাথে 2টো হাইড্রোজেন, এর উপরে একটা অড ইলেকট্রন। সিগমা বন্ড কটা আছে? একটা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা সিগমা বন্ড, 7টা আছে। অড ইলেকট্রন আছে কটা? অড ইলেকট্রন আছে 3টে। তাহলে 7 এ 3 এ 10 হয়ে গেল। তো ন্যাচারালি অড ইলেকট্রন অ্যাড করলেও কিন্তু তাতে মিলছে না, দুটো স্ট্রাকচারে একই সংখ্যক। টোটাল নাম্বারটা চেঞ্জ হতে পারে, কোথাও পাই বন্ড আছে, কোথাও সিগমা বন্ড আছে, সব নাম্বার চেঞ্জ হতে পারে, কিন্তু টোটাল করলে যেটা নাম্বার অফ লোন পেয়ার, বন্ড পেয়ার, অড ইলেকট্রন এগুলোকে টোটাল করলে কিন্তু কনস্ট্যান্ট থাকবে, সেম থাকবে। এমনটা যদি হয় তাহলে তারাও কিন্তু রেজোনেটিং স্ট্রাকচার হবে, না হলে কিন্তু রেজোনেটিং স্ট্রাকচার হবে না। তো এটা হচ্ছে রুল নাম্বার 3। রুল নাম্বার 3 আরো এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, তুই দেখতে পারিস। সেখানে সিগমা বন্ড, পাই বন্ড, লোন পেয়ার অ্যাড করে দেখবি, অড ইলেকট্রন থাকলে অড ইলেকট্রন অ্যাড করে দেখবি দুটোতে ইকুয়াল হচ্ছে কিনা। না যদি ইকুয়াল হয় তাহলে তারা কিন্তু রেজোনেটিং স্ট্রাকচার হবে না। তো এটা গেল রেজোনেটিং স্ট্রাকচারের 3rd রুল। 4th রুলে চলে এলাম। দেখ, এ কথা আমি আগেও বলেছিলাম যে অল দ্য অ্যাটমস পার্টিসিপেটিং ইন রেজোন্যান্স মলিকিউল মাস্ট বি কোপ্ল্যানার। আসলে রেজোন্যান্স
রেজোন্যান্স অলওয়েজ occurs in planar structure. প্ল্যানার স্ট্রাকচারের মধ্যে কিন্তু সবসময় রেজোন্যান্স হবে। নন প্ল্যানার স্ট্রাকচার বা আউট অফ প্লেন যদি কেউ হয় তাহলে কিন্তু রেজোন্যান্স হবে না। এখানে যে দুটো পাই বন্ড আছে, এই একটা পাই বন্ড এবং এই একটা পাই বন্ড, এটা একই প্লেনে থাকতে হবে। এটা পিওয়াই পিওয়াই দিয়ে পার্ট বন্ড হচ্ছে, এটাও পিওয়াই পিওয়াই দিয়ে পার্ট বন্ড হবে, তাহলে তবেই একটা বন্ড এখানে এসে এটাতে রেজোন্যান্স করবে। একটা বন্ড এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যেতে গেলে দুটো বন্ডই কিন্তু একই প্লেনে থাকতে হবে। তো 1,3-বিউটাডাইনের এক্সাম্পলে তুই সেটা দেখতে পাচ্ছিস যে ডাবল বন্ড গুলো কিন্তু একই প্লেনে আছে, সেম প্লেনে আছে, তবেই কেবলমাত্র রেজোন্যান্স করতে পারবে। আউট অফ প্লেন থাকলে কিন্তু রেজোন্যান্স কখনোই করতে পারবে না। এবারে দেখ, আমি একটা কথা বলি, ভালো করে আমার কথাটা মন দিয়ে শোন, কারণ কোশ্চেনটা কিন্তু এই জায়গা থেকেই বেশিরভাগ আসে। রেজোন্যান্সের কোশ্চেন এই জায়গাটা থেকেই বেশিরভাগ আসে। কিরকম না, আমরা যখন রেজোন্যান্স লিখি তখন সেই রেজোন্যান্সে অনেকগুলো স্ট্রাকচার আমরা লিখি, জেনারেলি অনেকগুলো স্ট্রাকচার লিখি। একটা কম্পাউন্ডের অনেক রকমের স্ট্রাকচার আমরা লিখে ফেলি। তো এই যে অনেক রকমের আমি স্ট্রাকচার লিখলাম, সব স্ট্রাকচারের স্টেবিলিটি সমান নয়। কোনো কোনো স্ট্রাকচার খুব বেশি স্টেবল, আবার কোনো কোনো স্ট্রাকচার কম স্টেবল। ডিপেন্ড করে কিছু রুলের ওপরে যে কোন স্ট্রাকচারটা বেশি স্টেবল এবং কোন স্ট্রাকচারটা কম স্টেবল হবে। আমাকে বেশ কিছু স্ট্রাকচার তুলে দেবে, তুলে দিয়ে জিজ্ঞাসা করবে যে তুমি বলো যে এর মধ্যে কোন স্ট্রাকচারের কন্ট্রিবিউশন বেশি, মানে কোন স্ট্রাকচারটা কম্পারেটিভলি মোর স্টেবল, এর মধ্যে কোন স্ট্রাকচারটা কম্পারেটিভলি মোর স্টেবল সেটা তুমি বলো। তো এভাবে যদি কোশ্চেন দেয় যে কোন স্ট্রাকচারটা বেশি স্টেবল বলো, তাহলেও কিন্তু আমাকে কিছু রুল ফলো করতে হবে, এবং এই রুল ফলোটা অনেকেই ভুল করে। আমি 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 তোকে বলে দিচ্ছি যে কিভাবে ফলো করতে হয়, কারণ বইতে কম্পিটিটিভ এক্সামের যে বইগুলো আছে সেই বইগুলো কিছু গন্ডগোল করেছে, যে রুলগুলোকে হ্যাপাজার্ড ম্যানারে দিয়ে দিয়েছে। তো স্টুডেন্ট যখন করতে যায় তখন অসুবিধা হয়। আমি অনেকগুলো বই পড়লাম, তো ইভেন আরিয়ান্দ বা জিআরবির বুকও আমি দেখলাম যে সেখানেও কিছু কিছু জায়গায় কিন্তু কোশ্চেনের যেরকম আসে তাতে কিন্তু গন্ডগোল করেছে। তো আমি সেই কথাগুলো তোকে বলে দিচ্ছি, কারণ এই জায়গা থেকে কোশ্চেন আসে, কি গন্ডগোল আছে আমি সেটা বলে দিচ্ছি, এবং কি করে পড়তে হবে সেটাও আমি তোকে বলছি। প্রথমে একটা জিনিস চিন্তা করে দেখ, যে তোকে যদি অনেকগুলো স্ট্রাকচার দেয়, তুই রুল নাম্বার 1 প্রথমে দেখবি। যে কোনো রুল প্রথমে অ্যাপ্লাই করতে নেই। রুল নাম্বার 1 যদি ফেল করে তবে তুই রুল নাম্বার 2 তে যাবি, রুল নাম্বার 2 যদি ফেল করে তাহলে তুই রুল নাম্বার 3 তে যাবি। এরকম ভাবে করতে হবে। অনেকগুলো রুল আছে মানে এই নয় যে কোনো রুল অ্যাব্রাপ্টলি ইউজ করা যায়। আমি এখন তোকে এক্সাম্পল দেব এবং তুই আশা করি বুঝতে পারবি। দেখ, রুল নাম্বার 1 এ গ্রেটার দ্য নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড মেক্স দ্য স্ট্রাকচার মোর স্টেবল। এখন দেখ, এখানে যার যার বেশি বন্ড থাকবে সেই কিন্তু সবসময় বেশি স্টেবল হবে, কারণ বন্ড মানেই হচ্ছে কি এনার্জি রিলিজ করা, আর বন্ড মানেই হচ্ছে যত বেশি বন্ড ফরমেশন তত বেশি এনার্জি রিলিজ এবং তত কিন্তু স্টেবিলিটি বাড়বে। তো কোভ্যালেন্ট বন্ড কোনো একটা স্ট্রাকচারে সব থেকে বেশি যেটা সেটাই। তো কোভ্যালেন্ট বন্ড গুনার সময় তুই যে কোনো একটা ফলো করতে পারিস, পাই বন্ডটাকে গুনে ফেলতে পারিস, সিগমা বন্ডকেও গুনতে পারিস, কিন্তু সোজা হবে পাই বন্ড তো কম থাকে। তো পাই বন্ড গুনে প্রথমে দেখতে পারিস যে পাই বন্ডের সংখ্যার কোনো ডিফারেন্স আছে কিনা। তো পাই বন্ডের যদি সংখ্যার ডিফারেন্স থাকে, যেটাতে তুই প্রথমেই দেখবি পাই বন্ড কাতে কটা রয়েছে। যাতে পাই বন্ড বেশি থাকবে, যাতে পাই বন্ড বেশি থাকবে, পাই বন্ড নাম্বার হায়ার, বেশি পাই বন্ড মানে কি মেক্স কি মোর স্টেবল। বেশি পাই বন্ড বেশি স্টেবল, বেশি পাই বন্ড বেশি স্টেবল। তো আমার এখানে এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছিস, দুটো পাই বন্ড আছে, এখানে একটা আছে, এখানে 0টা আছে এবং এখানে একটা রয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই 1 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে কি মোস্ট স্টেবল। 1 নম্বর স্ট্রাকচারটা মোস্ট স্টেবল, এটা বুঝতে পারছিস। এবারে ঘটনাটা হচ্ছে যে তুই বলবি যে আর বাকিগুলো স্টেবিলিটি অর্ডার আমি কি করে বুঝবো।
না এটাতেও তো 1 আছে, আবার এটাতেও তো পাই বন্ড 1 আছে, তাহলে এরকম যদি হয়ে যায় তাহলে কি করে বুঝবো? এই জন্যেই তো আমি এত কথা তোকে বলছি, এই কারণেই আমি বলছি যে আমি এই কথা বলতে চাইছি যে সব সময়তেই তুই এটা ভাববি যে কোভ্যালেন্ট বন্ড বেশি থাকলে সেটা বেশি স্টেবল, কিন্তু এটাই একমাত্র ক্রাইটেরিয়া নয়। যখন এই রুলটা ফলো হবে না, অনেকগুলো কম্পাউন্ডেরই একই সংখ্যক পাই বন্ড থাকতেই পারে, তখন তুই রুল নাম্বার 2 তে সুইচ ওভার করবি। রুল নাম্বার 2 তে সুইচ ওভার করার সাথে সাথে তুই কি দেখতে পাবি, সেখানেও আরো একটা বিষয় তুই লক্ষ্য করতে পাবি। রুল নাম্বার 2 কে একের পরেতেই 2টা দেখবি। সিমিলার চার্জেস অন অ্যাডজাসেন্ট অ্যাটম আর ইনসিগনিফিক্যান্ট ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। মানে কি না, একই রকম চার্জ, এখানে হয়তো তুই ভালো করে বুঝতে পারছিস না, আমি 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 তোকে দেখিয়ে দিচ্ছি যে এটার মাথায় নেগেটিভ আছে, এখানটায় পজিটিভ আছে, ইয়ার অলসো পজিটিভ, দিস কন্টেন্স নেগেটিভ। তো অ্যাডজাসেন্ট অ্যাটম মানে কি? অ্যাডজাসেন্ট অ্যাটম মানে গায়ে গায়ে যে অ্যাটমগুলো রয়েছে সেটা। এখানটা এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, এরকম আছে। তো তুই দেখতে পাচ্ছিস, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিস যে এখানে পাশাপাশি দুটো অ্যাটমে যদি এরকম হয় যে এই রকম অ্যাটমের মাথায় একটা পজিটিভ আছে, তো এই রকম অ্যাটমের মাথায় পজিটিভ আছে, তাহলে তারা একে অপরকে কি করবে? রিপালশন করবে। আবার একটা কার্বনের মাথায় নেগেটিভ আছে, তার পাশে আর একটা কার্বনের মাথায় নেগেটিভ আছে, অ্যাডজাসেন্ট অ্যাটম, তারা তাহলে রিপালশন করবে এবং এগুলো কি হবে? আনস্টেবল হয়ে যাবে। এই রকম ধরনের স্ট্রাকচারগুলো কিন্তু আনস্টেবল হবে। তাহলে 1 2 3 যে স্ট্রাকচার রয়েছে, তাহলে 1 কিন্তু সবসময় বেশি স্টেবল হবে 2 আর 3 এর চাইতে, কারণ 2 এবং 3 তে দুটোতেই কিন্তু এই যে রিপালসিভ এফেক্টের ব্যাপারটা কিন্তু রয়েছে। এবং আমি প্রথমে কতগুলো বন্ড আছে দেখব, রুল নাম্বার 1 ফলো করব। রুল নাম্বার 1 যদি না ফলোড হয়, যদি না ব্যবহার করা যায়, একই রকমের যদি আইডেন্টিক্যাল সিচুয়েশন তৈরি হয়ে যায়, তাহলে আমরা রুল নাম্বার 2 তে চলে আসব। সেখানে কিনা পাশাপাশি গায়ে গায়ে যে অ্যাটমগুলো আছে তার উপরে পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ লাইক চার্জেস আছে কিনা সেটা আমি দেখব। যদি দেখা যায় যে এখানেও 2 আর 3টা একই রকম হয়ে গেল, তখন আরো রুল আছে, সেটা দেখব। কি রুল নাম্বার 3? রুল নাম্বার 3 কি না, সেখানে কি বলা হচ্ছে ভালো করে পড়ে দেখ। নেগেটিভ চার্জ অন মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম মোর স্টেবিলিটি। তুই ভালো করে খেয়াল করে দেখ যে 1 নম্বরে কোনো চার্জের ব্যাপার নেই। তো 1 নম্বর কটা সিগমা, কটা বন্ড আছে? সিগমা সিগমা সিগমা, তুই পাই গুনে নিবি, পাই দুটো, পাই একটা, পাই একটা। তো এটা যখনই তুই পাই পেয়ে গেলি, তখন 1 নম্বরটা কিন্তু আগেই চলে গেল, কারণ প্রথমেই দেখতে হয় যে পাই বন্ড কটা আছে, এটাই প্রাইমারি ব্যাপার। তারপরে অ্যাডজাসেন্ট অ্যাটমে একই চার্জ আছে কিনা, তারপরে দেখতে হবে যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের ওপরে নেগেটিভ চার্জ আর ইলেকট্রো পজিটিভ অ্যাটমের ওপরে পজিটিভ চার্জ এরকম আছে কিনা। তুই এই দুটো স্ট্রাকচার যদি ভালো করে দেখিস, 2 আর 3 নম্বর, এর মাথায় কি আছে? নেগেটিভ আছে। এটার মাথায় কি আছে? পজিটিভ আছে। এটার মাথায় কি আছে? নেগেটিভ আছে। অক্সিজেনের মাথায় কি আছে? পজিটিভ আছে। তাহলে তুই একবার ভাব যে অক্সিজেনের মাথায় পজিটিভ, কার্বনের মাথায় নেগেটিভ, এটা ভালো না কার্বনের মাথায় পজিটিভ, অক্সিজেনের মাথায় নেগেটিভ, এটা কোনটা ভালো? বলছে যে যে নেগেটিভ তার মাথাতেই নেগেটিভ থাকা ভালো।
তো অক্সিজেন আর কার্বনের মধ্যে কে বেশি নেগেটিভ? অবভিয়াসলি অক্সিজেন বেশি নেগেটিভ, অক্সিজেন মোর নেগেটিভ। তো অক্সিজেন যদি মোর নেগেটিভ হয় তাহলে অক্সিজেনের ওপরেই নেগেটিভ চার্জটা থাকলে ভালো, তাহলে একের পরে 2 আসবে, তারপরেই যদি স্টেবিলিটি অর্ডার সাজাই তারপরে তোর 3 আসবে। তো এইভাবে আমি সাজাতে পারি যে 1 2 3 এটা আসবে, কিন্তু রুল নাম্বার 1 প্রথমে অ্যাপ্লাই করতে হবে, তারপরে 2 অ্যাপ্লাই করতে হবে, তারপরে 3 অ্যাপ্লাই করতে হবে, এভাবে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলবে। নেক্সট আমি তোকে যেটা বলবো সেটা দেখ। নেক্সট কি না, নেক্সট হচ্ছে যে রেজোন্যান্স স্টেবিলাইজড ইজ গ্রেটেস্ট। রেজোন্যান্স সব থেকে ভালো হবে when at least 2 equivalent structure, দুটো স্ট্রাকচার থাকবে এমন যে যারা একই রকমের দেখতে হবে, একই রকমের টাইপের দেখতে হবে, আইডেন্টিক্যাল স্ট্রাকচার হবে, অ্যাটলিস্ট দুটো এরকম স্ট্রাকচার থাকবে, তবেই কিন্তু সেই স্ট্রাকচারের কন্ট্রিবিউশনটা বেশি হবে। এখানে যে 3টে স্ট্রাকচার দেখানো রয়েছে সেই স্ট্রাকচারে দুটো করে স্ট্রাকচার, সেটা একই রকমের তাদের কন্ট্রিবিউশন, দুটো করে স্ট্রাকচার একই টাইপের, এবং যার জন্য রুল নাম্বার 4 আমরা এখানে স্যাটিসফাই হতে দেখছি। রুল নাম্বার 5 কি আছে? চার্জ সেপারেটেড স্ট্রাকচারস আর লেস ইম্পর্টেন্ট দ্যান ইন হুইচ চার্জ ইজ ডিলোকালাইজড। দেখ, এখানে যদি কার্বনের মাথায় নেগেটিভ পজিটিভ এরকম ধরনের যদি থেকে যায়, একটা কার্বনের মাথায় নেগেটিভ আর একটা কার্বনের পজিটিভ, এরকমটা বেশি স্টেবল নয়। চার্জ কোনো অ্যাটমের ওপরে বেশি থাকলে সেটা বেশি স্টেবল নয়, সে আনলাইক হোক বা লাইক হোক না কেন। তবে লাইক চার্জেস হলে রিপালশনটা বেশি হবে, এখানে অ্যাট্রাকশনটা বেশি হবে, তাহলেও এই স্ট্রাকচারটা থাকার কথা নয়। দুটো ব্যাপারই আনস্টেবল। দুটো যদি পাশাপাশি নেগেটিভ থাকে তাহলে রিপালশন করে সরে যাবে, আর দুটো পাশাপাশি যদি পজিটিভ নেগেটিভ থাকে তাহলে অ্যাট্রাকশন করে তারা বন্ড তৈরি করে ফেলতে চাইবে। তো ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন হবে, এটাও কিন্তু খুবই আনস্টেবল হবে। তাই আমরা কিন্তু আনচার্জ স্ট্রাকচারটা কিন্তু সবসময় প্রেফার করি, যে আনচার্জ স্ট্রাকচারটাই কিন্তু বেশি করে দেখা যাবে, তার কন্ট্রিবিউশনই বেশি হবে। আমরা এই প্রসঙ্গে অ্যান্সার দেব। আর কি না, এখানে দেখতে পাচ্ছিস যে চার্জের ডিলোকালাইজেশন, মানে চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, ডিলোকালাইজেশন, সেটাই কিন্তু বেশি স্টেবল। স্টেবিলিটি কিন্তু সেখানে সবসময় বেশি হবে, স্টেবিলিটি হাই হবে। তো স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার চার্জের ডিলোকালাইজেশনের সাথে সাথে সেটা স্টেবিলিটিটা এরকমভাবে যাবে। রুল নাম্বার 6, ক্যানোনিক্যাল স্ট্রাকচার। এই রেজোনেটিং স্ট্রাকচারকে বলে ক্যানোনিক্যাল স্ট্রাকচার। এর আরেকটা নাম ক্যানোনিক্যাল স্ট্রাকচার হ্যাভিং লোয়ার এনার্জি resembles to the hybrid of the energy and structure. The energy of the resonance hybrid is lower than energy of any of the resonating structure. একটা জিনিস বোঝার চেষ্টা কর, যে বেনজিনকে কেউ এইভাবে লিখলো, এটা একটা রেজোনেটিং স্ট্রাকচার, আবার কেউ এইভাবে লিখলো, এটা একটা রেজোনেটিং স্ট্রাকচার। তো এই দুটো রেজোনেটিং, কিন্তু বেনজিনের যে হাইব্রিড লেখা হয় এই দুটো মিলিয়ে এর ভিতরে এরকম গোল করে দেওয়া হয়, কারণ এটা কিন্তু মোস্ট স্টেবল। সবসময় বলছে যে রেজোন্যান্স হাইব্রিড তার এনার্জি লোয়ার হবে দেন এনি অফ দ্য রেজোনেটিং স্ট্রাকচার। যে কোনো রেজোনেটিং স্ট্রাকচারের চাইতে হাইব্রিড সব থেকে বেশি স্টেবল হবে, তার এনার্জি কম হবে। সেই জন্যে যখনই আমরা কোনো স্ট্রাকচার লিখি তখন হাইব্রিড স্ট্রাকচারটাই ফলো করি, হাইব্রিড স্ট্রাকচারটাই লেখা উচিত। হয়তো সব জায়গায় ফলো করি না আমরা, কিন্তু হাইব্রিড স্ট্রাকচারটাই কিন্তু মোস্ট স্টেবল স্ট্রাকচার, এবং এটাই সব জায়গায় লেখা উচিত। এবং তুই গ্রাফেও দেখতে পাবি যে হাইব্রিড স্ট্রাকচার সেটা কিন্তু অনেক বেশি স্টেবল অন্য রেজোনেটিং স্ট্রাকচারের চাইতে। রেজোনেটিং স্ট্রাকচারের চাইতে হাইব্রিড স্ট্রাকচার কম্পারেটিভলি বেশি স্টেবল। এবারে শোন যে
ক্রাইটেরিয়া ফর মেজর অ্যান্ড মাইনর কন্ট্রিবিউটার্স। আমি তোকে কি বলেছি? আমি একটা কথা বলেছি যে অনেকগুলো যদি স্ট্রাকচার থাকে তাহলে কোন স্ট্রাকচারটা বেশি স্টেবল, কোন স্ট্রাকচারটা কম স্টেবল, সেইটা বিচার করব কিভাবে। তো এইসব নিয়ে আমি অনেক কথা বলেছি, কিন্তু তার একটা জিস্ট আমি তোকে বলছি। প্রথমেই তুই কি দেখবি, অক্টেট পসিবল হয়েছে কি হয়নি। অক্টেট যদি কমপ্লিট হয় তাহলে মোর স্টেবল হবে, অক্টেট কমপ্লিট না হলে মোর স্টেবল হবে না। তারপরে তুই পাই বন্ড গুনবি, যত বেশি বেশি পাই বন্ড তত বেশি স্টেবল হবে। তারপরে তুই দেখবি নেগেটিভ চার্জ ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের ওপরে আছে কিনা। তারপরে দেখবি চার্জ সেপারেশন, মানে কি লাইক চার্জেস হলে আনস্টেবল, অপোজিট চার্জেস হলে এর চাইতে স্টেবল, অপোজিট চার্জ হলে লাইক চার্জের চাইতে কম্পারেটিভলি বেশি স্টেবল। তো এগুলো পরপর তোকে বিচার করতে হবে। আমি এরকম কিছু কিছু কোশ্চেন দিয়েছি। তাহলে তুই ক্রাইটেরিয়া ফর মেজর অ্যান্ড মাইনর কন্ট্রিবিউশন স্টেপ বাই স্টেপ, এখানে লেখা আছে স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার ফলো দ্য ক্রাইটেরিয়া ফর মাইনর মেজর কন্ট্রিবিউটার স্টেপ বাই স্টেপ। ফার্স্ট অ্যাপ্লাই ফার্স্ট রুল, ইফ ডাজ নট গিভ stable resonating structure, then move to next rule, then each rule step by step decide the stability order. এটাই তো গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রথমে তুই প্রথম রুলটা অ্যাপ্লাই করবি, সেটা না হলে সেকেন্ডটা, তারপরে না হলে থার্ডটা, না হলে ফোর্থটা অ্যাপ্লাই করবি। এরকম যে কোনো রুল অ্যাব্রাপ্টলি অ্যাপ্লাই করা যাবে না। এখানে কিন্তু কোশ্চেন আসে, কোশ্চেন স্টুডেন্টরা অনেক ভুল করে। ধর আমি তোকে এরকম একটা অনেকগুলো স্ট্রাকচার দিয়েছি, তুই এগুলো করবি, আমি অ্যান্সারও দিয়ে দিয়েছি, অ্যান্সারের সাথে মিলিয়ে দেখবি তুই এই রুলগুলোকে অ্যাপ্লাই করার পরে কীরকম হচ্ছে। তুই এখানে সব থেকে দেখতে পাবি যে যতগুলো স্ট্রাকচার তোর রয়েছে তাতে 1 আর 7 নম্বরে ম্যাক্সিমাম নাম্বার অফ বন্ড রয়েছে। তুই ভালো করে দেখ, 1টা আর 7টা। আমি বলেছি পাই বন্ড গুনতে বলেছি, পাই বন্ড কটা আছে গুনতে বলেছি। কি করে চট করে বোঝা যায়, ভালো করে আমার কথাটা শোন, ফলো কর। এই জিনিসগুলো কিন্তু বইতে গন্ডগোল করেছে, উল্টো পাল্টা লেখা আছে, অ্যান্সারে দিয়ে দিয়েছে, এসব করেছে। আমি এসব প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই না, এসব কথা বলতেও চাই না। এভাবে হয় না, পড়াশোনাটা এভাবে হয় না। অনেক জিনিসই অনেক জায়গাতে বইপত্রেতে ভুল আছে, এগুলো করে কিছু হবে না। আমাদেরকে নিজেদেরকে ডিসিশন নিতে হবে, জাজ করতে হবে যে কোনটা কি হয়েছে না হয়েছে। তুই প্রথমেই দেখ 1 নম্বর এবং 7 নম্বর, তুই পাই বন্ড গুনে দেখ। প্রথমে আমি বলেছি যে পাই বন্ড গুনতে, তো পাই বন্ড 2টো আছে। বাকি তুই সব কটা স্ট্রাকচার দেখ। সব কটা স্ট্রাকচার দেখলে তুই সবগুলোতে তুই অ্যাটলিস্ট একটা করে পাই বন্ড পাবি, কিন্তু 4 এবং 5-এতে তুই পাবি না। কথাটা আমার শোন, 4 আর 5-এতে কিন্তু কোনো পাই বন্ড নেই, এগুলো পাই বন্ড জিরো। অনেকগুলো অ্যাটম দিয়ে দিলে অর্ডারটা কি করে বের করতে হয় আমি তোকে বেস্ট টেকনিক আমি তোকে বলবো। তুই অন্য যার কাছ থেকে যে টিচার যাই বলুক না কেন সেসব নিয়ে তুই মাথা ঘামাবি না। আমি সব জানি, এরকম ব্যাপারটা বলছি না, কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য তোকে চট জলদি এসব জিনিস করতে হবে, এবং তার জন্য আমি তোকে শেখাচ্ছি। আজকে না হোক কালকে এক সময় দেখবি তোর কাজে লাগবে। তুই আমার কথাটা শুনে রাখ যে এইভাবে করলেই তুই সব থেকে ভালো করতে পারবি। তুই প্রথমে 1 আর 7টা দেখ। 1 আর 7-এ দেখ যে পাই বন্ড কিন্তু 2টো করে আছে, তো এতেও পাই বন্ড 2টো আছে, 7 নম্বরে পাই বন্ড 2টো। এটুকু বোঝা গেল যে 1 আর 7 কিন্তু আগে যাবে। এবারে দেখ, আমি তোকে একটা কথা বলি, যে কোনো কিছুর ওপরে চার্জ যখন থাকে, নেগেটিভ পজিটিভ যা খুশি, সেটা কিন্তু সব সময়তেই একটু আনস্টেবল হয় চার্জ থাকলে। কেন তুই চার্জ থাকলে কেন আনস্টেবল হয়? বেশ করো, চার্জ থাকলে আমি স্টেবল বলবো। এই জানতো, আমি তোকে বলেছি যে রাগ করবি না, আমার সাথে আলোচনা করবি, আমার উপর রাগ করিস না, ব্যাপারটা আমার খারাপ লাগবে। তুই একটা জিনিস বোঝার চেষ্টা কর, যে ধর এখানে একটা হাইড্রোজেন ঘুরে বেড়াচ্ছে, আর ধর H+ ঘুরে বেড়াচ্ছে, দুটোর মধ্যে তফাৎ আছে। হাইড্রোজেনও রিয়াক্টিভ, H+ও রিয়াক্টিভ, কিন্তু H+ কি না, সেখানে যত নেগেটিভ আয়ন আছে তাকে অ্যাট্রাক্ট করবে, কারণ এর ওপর পজিটিভ আছে বলে।
তো কম্পারেটিভলি চার্জ যে বডি সে কিন্তু বেশি আনস্টেবল হয়ে যাবে কারোর মাথায় চার্জ থাকলে। তুই যদি দেখিস 1 আর 7টা, তাহলে 7এতে চার্জ আছে, প্লাস মাইনাস এইসব চার্জ আছে, কিন্তু 1এতে কোনো চার্জ নেই। তাহলে 1 আর 7 যদি কম্পেয়ার করিস, তাহলে 1 কিন্তু বেশি স্টেবল হবে 7এর চাইতে। কিন্তু পাই বন্ডের পয়েন্ট অফ ভিউ থেকে আর কোথাও দুটো পাই বন্ড নেই। আমি যে অর্ডার মেনটেন করতে বলেছি তাতে পাই বন্ডের ব্যাপারটা প্রথমে দেখতে বলেছি। তো পাই বন্ড দেখার পরে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ এটা যদি দেখিস, তাহলে তুই এটা দেখতে পেলি। এবারে আমার কথাটা তুই শোন। কি কি শুনবি তুই? এবার দেখ 4 আর 5 লাস্টে চলে আয়। 4 আর 5 তাতে দেখ এই 4 আর 5 কটা পাই বন্ড আছে? দেখ এই দুটোতে কটা পাই বন্ড আছে? 0 পাই বন্ড নেই। তাহলে পাই বন্ড না থাকলে ওটা লাস্টে যাবে, নাম্বার অফ বন্ড কম আছে, লাস্টে যাবে। কিন্তু 4 আর 5-এর মধ্যে কে বেশি স্টেবল হবে? দেখ 5টা যদি তুই ভালো করে খেয়াল করে দেখিস, তাহলে 5-এ তুই দেখতে পাচ্ছিস যে প্লাস মাইনাস মাইনাস প্লাস, মানে প্লাস মাইনাস এরকম করে আছে। আর এখানে দেখ প্লাস মাইনাস মাইনাস প্লাস, এই 4 আর 5টা দেখ, দেখে আমাকে তুই বল প্লাস মাইনাস কাছাকাছি থাকলেও আনস্টেবল, মাইনাস মাইনাস কাছাকাছি বা প্লাস প্লাস কাছাকাছি থাকলেও আনস্টেবল। কিন্তু প্লাস মাইনাস থাকলে কম্পারেটিভলি সেটা স্টেবল, কারণ তাদের মধ্যে অ্যাট্রাকশন হবে। কিন্তু মাইনাস মাইনাস বা প্লাস প্লাস থাকলে তাদের মধ্যে রিপালশন হবে। তো আমি 5কে আগে দেব, 4কে পরে দেব। তাহলে 1 7 5 4 এগুলো হয়ে গেছে। 3 2 3 6 এই দেখ। এবারে তুই দেখ 2 3 আর 6 দেখ সবগুলোতে কিন্তু পাই বন্ড একটা করে আছে, পাই বন্ড একটা করে আছে। তো তুই দেখ এই স্ট্রাকচারের মধ্যে দেখ যে অক্সিজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, অক্সিজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তার কাছাকাছি দেখ যে এখানে নেগেটিভ রয়েছে, নেগেটিভ আছে, এর পাশাপাশি নেগেটিভ লোন পেয়ার আছে। কিন্তু এখানে পজিটিভ আছে, এখানেও পজিটিভ আছে। তাহলে 2 আর 3-এর মধ্যে কিন্তু 3টা কম্পারেটিভলি বেশি স্টেবল হচ্ছে। কারণ দেখ যে এখানে অক্সিজেনের মাথায় নেগেটিভ এবং এই কার্বনের মাথায় নেগেটিভ, এই রিপালশন এফেক্টটা থেকে যাচ্ছে। কিন্তু 3 আর 4টাকে যদি আমি খেয়াল করি, তাহলে এই 3 আর 6টাকে যদি আমি খেয়াল করি, তাহলে 6তে কিন্তু এই নেগেটিভ পজিটিভ চার্জের অনেক দূরে নেগেটিভ চার্জ আছে, এখানে কিন্তু পজিটিভ চার্জের কাছাকাছি নেগেটিভ চার্জ আছে। এটা বেশি স্টেবিলিটি দেবে। 3 এখানে আগে আসবে। এবারে 2 আর 6কে যদি আমি দেখি, তাহলে 6তে তো অনেক দূরে আছে পজিটিভ নেগেটিভ, এখানে পজিটিভ নেগেটিভ কাছাকাছি আছে। তো 2 তারপরে 6 তারপরে। তো এসব কথা আমাকে ভালো করে বুঝতে হবে। তুই পড়ে দেখবি আমি সমস্ত কথা এখানে লিখেছি, যে কোথায় নেগেটিভ চার্জ লোন পেয়ার কী কারণে কোনটা বেশি হচ্ছে না হচ্ছে। তোর পড়ার জন্যে আমি ছাড়লাম এটা, কিন্তু ভালো করে তুই পড়ে রাখবি, কারণ এগুলো খুবই দরকারি যে রেজোনেটিং স্ট্রাকচার। আমি তোকে একটা নিট 2014-এর কোশ্চেন দেখালাম। এটা হচ্ছে
নিট 2014 এর কোশ্চেন। এখন তুই আমাকে বলতো 1 2 3 তিনটে স্ট্রাকচার আছে, এখানে নেগেটিভ আছে, নেগেটিভটা দেখতে পাচ্ছিস না, এখানে নেগেটিভ আছে, এতে নেগেটিভ আছে, এতে নেগেটিভ আছে। তো কোন অর্ডারটা এখানে হবে এটা দেখে আমাকে বলতো, কমেন্ট বক্সে লেখ। কি মনে হচ্ছে কোন অর্ডারটা? কি বলছিস স্যার? বি ভালো বলেছে। বি বলছে, মনিকাও বলছে বি, দেবরূপা বলছে বি। আসলে আমরা যে রুলটা অ্যাপ্লাই করছি, যে রুলটা বি আর সি, আবার অর্চিতা বলছে বি আর সি, না বি আর সি এরকম তো বললে হবে না ভাই, যে কোনো একটা বলতে হবে, ওরকম করে নাম্বার দেবে না। তো অর্ডার অফ স্টেবিলিটি, বেসি স্টেবিলিটিটা আগে, তারপরে কম, এটাই করতে হবে। তো দেখ আমি তোকে বলেছি যে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অ্যাকোয়ার্স নেগেটিভ চার্জ বলে সেটা কিন্তু বেশি স্টেবল হয়। এখানে দেখ অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ, কার্বনের মাথায় নেগেটিভ চার্জ, নাইট্রোজেনের মাথায় নেগেটিভ। কার উপরে নেগেটিভ চার্জ ভালো? অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ সব থেকে ভালো, তারপরে নাইট্রোজেনের উপর নেগেটিভ চার্জ ভালো, তারপরে কার্বনের উপর, কারণ ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের বেশি। তাহলে 1 ফার্স্টে যাবে, তারপরে যাবে 3, তারপরে যাবে 2। এই অর্ডারটাই সঠিক অর্ডার হবে, যে তোর 1 ফার্স্টে, তারপরে 2, তারপরে 3। তো বি এইটাই সঠিক অ্যান্সার, বি অ্যান্সারটাই সঠিক হবে। তো এটা দেখতে পেলি একটা নিটের কোশ্চেন। এইভাবে তোকে রুলগুলো বিচার করতে হবে, ক্রাইটেরিয়াগুলো ভাবতে হবে, এবং সেটা কনক্লুশন ড্র করতে হবে। আমরা এখানে একটা কোশ্চেন দিয়েছি, এখানে মাইনাস রয়েছে, এখানেও মাইনাস রয়েছে। তো এরা কি, এরা কি রেজোনেটিং স্ট্রাকচার, নাকি টটোমার, নাকি জিওমেট্রিক্যাল আইসোমার, নাকি অপটিক্যাল আইসোমার? কোনটা এই দুটোর মধ্যে, এই দুটোর রিলেশনশিপ কি? এরা কি আছে, রেজোনেটিং স্ট্রাকচার, না টটোমার, না জিওমেট্রিক্যাল আইসোমার, নাকি অপটিক্যাল আইসোমার? আমি কি বলেছি? রেজোনেটিং স্ট্রাকচার মানে কোনো অ্যাটম সরে যাবে না এদিক ওদিক, শুধুমাত্র পাই বন্ড সরবে, পাই বন্ড বা চার্জ এসব সরবে, তাকেই বলে রেজোনেটিং স্ট্রাকচার। তো এখানে তো পাই বন্ড সরেছে, চার্জ সরেছে, তো এখানে রেজোনেটিং স্ট্রাকচারই হবে, এটাই হবে, এ বলে অপশানটাই হবে। কারণ পাই বন্ড দেখ না, এইখানে পাই বন্ড ছিল, সে এখানে গেছে, দেখ পাই বন্ড এখানে চলে এসছে, নেগেটিভ চার্জ এখানে ছিল, সেটা এখানে চলে এসছে। তো পাই বন্ড সরবে, পাই বন্ড মুভ করবে, নেগেটিভ বা পজিটিভ চার্জ সেটাও মুভ করবে, তবেই কিন্তু রেজোন্যান্স হবে। তো টটোমার, ফটোমার, জিওমেট্রিক্যাল আইসোমার এগুলো হবে না, শুধুমাত্র রেজোনেটিং স্ট্রাকচারটাই হবে।
এটা আমাকে দেখে বল কার্বনের উপরে পজিটিভ আছে, অক্সিজেনের উপরে নেগেটিভ আছে, কার্বনের উপরে পজিটিভ আছে, অক্সিজেনের উপর নেগেটিভ আছে। তো এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল বলতো? কোনটা বেশি স্টেবল দেখে দেখে বলতে পারিস কি? বোথ হতে পারে, সেটা হলে ডি বলবি। স্যার এ, দেবরূপা বলছে এ, বাকিরা বাকিরা কিছু বলো, বাকিরা কি বলছে? জনতা কি আওয়াজ কি বলছে? জনতা জনতা বলছে কোনো অপশন দিচ্ছে না মনিকা, 1 বলছে, মানে এ বলছে। আচ্ছা, মানে এ বলছে 1 মানে এ ওর কাছে। আচ্ছা, ও এই 1 আছে লেখা, সেটাই বলতে চাইছি। যাকে আমি বুঝেছি যে বুঝতে পেরেছিস, কারণ এটা 1ই হবে। কারণ আমি তোকে বলেছি যে প্রথমে তুই কি দেখবি, পাই বন্ড দেখবি। খুব সোজা, খুব ইজি করে দিয়েছি ব্যাপারটা। এখানে একটা পাই বন্ড আছে, কয়েক সেকেন্ডের মধ্যে তুই এগুলো করে ফেলতে পারি। এখানে পাই বন্ড 0, তো অবভিয়াসলি ফটাকসে 1টাই চলে আসবে। ওটা যদি 1 হয়ে যায় তখন অন্য ব্যাপারগুলো দেখবো, কোথায় কি চার্জ আছে না আছে, পাশাপাশি চার্জ আছে, পাশাপাশি নেগেটিভ আছে, পাশাপাশি পজিটিভ আছে, তার পাশে কি আছে হ্যানা তানা, ওসব পরের ব্যাপার। আগে তুই ফটাকসে গুনে নিবি যে এখানে কি ডাবল বার, হ্যাঁ এখানে ডাবল বার, এখানে না কোনো ডাবল বার নেই, ব্যাস সঙ্গে সঙ্গে প্রথম ক্রাইটেরিয়াতেই তুই ওটা পেয়ে যাবি। তারপরে দেখা যাবে অন্য যদি একই হয়ে যায় তখন দেখা যাবে। তো এগুলো হচ্ছে এইসব প্রশ্ন অ্যান্সার করার ইজি টেকনিক এবং তাড়াতাড়ি। একটা জিনিস আমি বরাবরই বলে থাকি, আজও তোদেরকে বলছি, যে নিটের কোশ্চেন অ্যান্সার করাটা বড় কথা নয়। অনেক কোশ্চেনেরই তুই অ্যান্সার করতে পারবি। অ্যাটলিস্ট আমি কেমিস্ট্রির কথা বলতে পারি যে কেমিস্ট্রি তুই অ্যান্সার করতে পারবি, কোনো অসুবিধা হবে না। কারণ যখন তুই নিট পরীক্ষা দিতে যাবি তার আগেই দেখবি তোর মোটামুটি নিটে যেরকম কোশ্চেন আসার কথা সেগুলো তোর তৈরিই হয়ে যাবে। কেমিস্ট্রি জিনিস আমি এরকম কোনোদিন হয়নি আজ পর্যন্ত যে নিটের ভালোভাবে সিলেবাস শেষ করিনি বা কোনো কোশ্চেন গিয়ে তার আটকেছে, এরকম হবে না। কিন্তু সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে কি না, তোকে 180টা কোশ্চেন মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলিয়ে যা টাইম তোকে দেয়া রয়েছে তার মধ্যে তুই কোশ্চেনটা পুরোপুরি অ্যান্সার করতে পারবি কিনা সন্দেহ আছে। এই একটা জায়গাতেই প্রবলেম। বিষয়টা এরকম নয় যে তোর অজানা পড়বে এবং কোশ্চেন কঠিনের জন্য তুই করে আসতে পারবি না। তোর কোশ্চেন কেমিস্ট্রিতে অজানা পড়বে না। তুই হয়তো দেখলে অবাক হয়ে যাবি যে এমন কোশ্চেনও তোকে দেবে যে তুই দেখলে অবাক হয়ে যাবি, কিন্তু তুই ভুল করে ফেলতে পারিস তাড়াতাড়ির চোটে বা কিছু সময় লেগে যেতে পারে। গন্ডগোল সময় বেশি খাইয়ে দেয় স্টুডেন্টরা কিন্তু ফিজিক্সের কোশ্চেনের অ্যান্সার করতে গিয়ে, কারণ ফিজিক্সের কোশ্চেনের সময় বেশি লাগে। আমার কেমিস্ট্রিতে বেশি সময় লাগবে না। বেশি যদি তুই সময় লাগাস তাহলে বুঝবি যে কিছু ভুল করছিস, কারণ তুই যদি ঠিকঠাক নিয়ম মেনে যাস তাহলে তোর সময় লাগবে না। আমি বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন শর্টকাট ট্রিক্স আমি মাঝে মাঝে দেখাই, বোঝাই যে এইভাবে করলে হবে। তো এখানেও ঠিক তাই, যে পাই বন্ডটা কিন্তু আগে দেখে নিবি। হয়তো কেউ থিওরিটিক্যাল পড়াচ্ছে তখন সে আরো অনেক কথা বলবে যে এই পাই বন্ডটা কোথায় আছে দেখো, এই পাশাপাশি এনভায়রনমেন্ট দেখো, একে রেজোন্যান্স করাও, নানান রকমের কথা বলবে। আমি এসব কথায় বিশ্বাস করি না। আমি একটাই কথা বলতে চাই, এর অ্যান্সার কি হবে সেটা কত সহজে আমি পারবো। অত বেশি জ্ঞান অর্জন করে লাভ নেই। ফটাফট কোশ্চেনে অ্যান্সার করবো, বেরিয়ে চলে আসবো, হল থেকে বেরিয়ে চলে আসবো, 180টা কোশ্চেন করে আমি চলে আসবো। এটাই আমার কাছে মূল লক্ষ্য হওয়া উচিত এবং তার জন্য জান প্রাণ লড়িয়ে দিতে হবে। মিডিওকার স্টুডেন্ট প্রচুর সবাই চান্স পায়, এরকম ব্যাপারটা নেই যে হাই মেরিটের ছেলে বা হাই প্রচণ্ড পড়াশোনায় খুবই ভালো এবং বেস্ট একাডেমিক কেরিয়ার তারাই এই সব পরীক্ষায় চান্স পাবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই।
আমি তোকে বলছি যে এটা পরিষ্কারভাবে একটা সাইকোলজিক্যাল গেম, এবং সেই গেমেতে যে জিতবে জিতবে। আসলে পড়াশোনাটা এখানে একটু অন্যরকম ভাবে করতে হয়, যে এইখানে কিন্তু থিওরিটিক্যাল আসপেক্ট নয়, তাদের কীরকম ধরনের কোশ্চেন নিতে আসে সেই কোশ্চেনগুলোর টাইপের পড়াশোনা করতে হবে। তো সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি এটা হোমওয়ার্কের জন্য রাখলাম যে এখানে 1 2 3 4 5 5টা রকম স্ট্রাকচার দেওয়া রয়েছে, তোকে সাজানোও রয়েছে, তোকে ABCD সাজাতে হবে, কোনটা আগে যাবে কোনটা পরে যাবে। তো তুই আশা করি সাজাতে পারবি। একটা ট্রাই করা যাক, দেখি তুই সাজাতো, দেখি এটা এটা সাজিয়ে আমাকে বল। তো আমি একটা এরকম ধরনের সাজিয়ে তোকে দেখিয়েছি, কিন্তু তুই এটা আমাকে বল যে কীরকম কীরকম এটা হতে পারে, কোন কোন অপশানটা কারেক্ট হতে পারে। এগুলো সবই আমি কম্পিটিটিভ এক্সাম থেকেই তুলেছি। এমসের কয়েকটা কোশ্চেনে দেখছিলাম এরকম ধরনের, বা নিটের কোশ্চেনেও দেখেছি, মেন্স অ্যাডভান্সেও এই কোশ্চেন দেয়। যারা মেন্স অ্যাডভান্সের পরীক্ষা দেয় তাদেরও এই কোশ্চেন ফেস করতে হয়। তো কি হবে, কি হতে পারে, কোন অর্ডারটা হতে পারে? কিছু মনে হচ্ছে, মাথায় আসছে কিছু? সবটা যদি মনে নাও পড়ে, তাহলে তুই একটা কাজ করতে পারিস, যে কে সব থেকে বেশি স্টেবল হবে সেটাকে যদি তুই বের করতে পারিস, কে সব থেকে কম স্টেবল হবে সেটাও যদি ফার্স্ট এটা লাস্ট এটা যদি বের করতে পারিস, তাহলেও কিন্তু অনেকটা কাজ হয়ে যাবে। আমাকে কেউ কিছু বলছে, আচ্ছা ডি বলছে, দেবরূপা বলছে ডি, মনিকাও বলছে ডি। তো আমার স্টুডেন্টরা কিন্তু যথেষ্টই বেশ ভালো রকমের তারা তৈরি হয়ে গেছে, বুঝতে পারছি। তুই যদি ভালো করে দেখিস তাহলে এক যে ফার্স্টে যাবে এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। ওয়ানটা যে ফার্স্টে যাবে, কারণ ওয়ানের মধ্যে দুটো পাই বন্ড আছে। ওয়ান যে ফার্স্টে যাবে কোনো সন্দেহ নেই। থ্রিটা যে লাস্টে যাবে এটার মধ্যে কোনো সন্দেহ নেই, কারণ এই একটাতেই দেখা যাচ্ছে যে পাশাপাশি দুটো এরকম নেগেটিভ চার্জ রয়েছে। তো থ্রিকে ওয়ানে ফার্স্টে মানে অনেকগুলো ওয়ান ফার্স্টে রয়েছে, কিন্তু থ্রি লাস্টে একটাতেই রয়েছে। তো এটা খুবই ভালো ব্যাপার যে তোরা রুলগুলোকে অ্যাপ্লাই করতে শিখছিস। আমি কিন্তু রেজোন্যান্স জিনিসটা নিয়ে বেশি থিওরিটিক্যাল কচকচের মধ্যে যাচ্ছি না। রেজোনেটিং স্ট্রাকচার নিয়ে, রেজোনেটিং স্ট্রাকচার কিভাবে লেখে, তার অ্যারো দিয়ে দিয়ে প্রচুর স্ট্রাকচার লেখা, বইতে সব করা রয়েছে, কিন্তু আমার ওই সব নিয়ে আমার প্রশ্ন নয়। আমি ওসব দিয়ে আমি তোকে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়াতে পারবো না। আমার দরকার যে বিষয়টা নিয়ে সেটাই আমি স্ট্রিক করে থাকবো, যে সম্পর্কিত প্রশ্ন দেয় আমি সেই জিনিসটাই ওপরেই বেস করে তোকে কোশ্চেন প্র্যাকটিস করাবো। তো এটা পরবর্তীকালেও তুই পরীক্ষা যে কোনো অন্য সাবজেক্টে, ফিজিক্স বা বায়োলজি যে কোনো সাবজেক্টে তুই সবসময় একটা জিনিস করার চেষ্টা করবি। আমি তো আর সব সাবজেক্ট পড়াই না, রেসপেক্টিভ টিচার পড়ান। যখন নিট পরীক্ষা দিবি তখন নিশ্চয়ই ফিজিক্সেরও প্রিপারেশান নিতে হবে, বায়োলজিরও প্রিপারেশান নিতে হবে, কিন্তু সবসময় একটা জিনিস করবি, যে কোশ্চেন পেপার খুলে দেখবি যে কোশ্চেন পেপার কি টাইপের কোশ্চেন দিচ্ছে, তোর পড়াশোনাটা ওই টাইপের হচ্ছে কিনা। বইতে কিন্তু ওরকমভাবে কোশ্চেন পেপার অনুযায়ী কিন্তু ডিসকাশনটা নেই, অনেক হাবজি গাবজি এটা ওটা সেটা পড়িয়ে গেছে। কিন্তু কনসার্ন টিচার ভালোভাবে বোঝেন যে আসলে এই ফিল্ডে কোন জায়গা থেকে কোশ্চেন আসে এবং সেই জায়গাটা কিভাবে পড়া উচিত। ফিজিক্স তো মারাত্মক জিনিস, অনেক টাফ টাফ কোশ্চেন আসে। তো সেই জন্যে টোটাল ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখতে হয় যে কিভাবে তুই ব্যাপারগুলোকে ট্যাকেল করবি।
তো এখন আমি দেখতে পাচ্ছি যে তোরা ব্যাপারটা আমি যেটা বোঝাতে চাইছিলাম রেজোনেটিং স্ট্রাকচারের স্টেবিলিটি সেটা তোরা বুঝে গেছিস, তো সেটা নিশ্চয়ই পারবি। এখানে দুটো স্ট্রাকচার রয়েছে এবং দুটো স্ট্রাকচারের মধ্যে কোনটা বেশি স্টেবল, এক না দুই না বোথ না নান, এটাও কিন্তু আমাদের এখানকার কোশ্চেন। এবং উইদিন 1 সেকেন্ড দেবরূপা বলে দিয়েছে যে বি। তো এগুলো খুব ভালো ব্যাপার যে আমাদের কাছে টাইম ভীষণ কম আছে, আমরা সময় বেশি খরচা করতে রাজি নই, ভীষণ সময় কম। তো সঙ্গে সঙ্গে বি বলে দিয়েছে, এটা খুব ভালো কথা। কারণ আমি বলেছি যে ফার্স্টেই দেখতে হয় যে পাই বন্ড কটা আছে। এখানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর পজিটিভ চার্জ ফেলে দিয়েছে, কিন্তু এখানে কার্বনের উপর পজিটিভ চার্জ। অনেকে এটা দেখতে চাইবে ও কার্বনের মাথায় পজিটিভ, এটা তো নাইট্রোজেনের মাথায় পজিটিভ। না, এটা দেখলে হবে না, তোকে প্রথমে পাই বন্ডটা দেখতে হবে। পাই বন্ড যদি এক থাকতো তখন তুই এটা দেখছিস। আজকে যদি এখানে ডাবল বন্ড থাকতো তখন তুই এই ব্যাপারটা দেখতিস, তো আগে যে রুলটা সেটাই আগে তোকে দেখতে হবে। তো খুব ভালো, খুব সুন্দর বলেছে দেবরূপা যে ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আমি যেভাবে বলছি সেভাবে তুই চলবি, একদম চাপের কোনো ব্যাপার নেই। দেখবি আনন্দ লাগবে, পড়াশোনা করতে ভালো লাগবে। না হলে দেখবি যে কোশ্চেনের অ্যান্সার করতে গিয়ে দেখবি অর্ধেক ভুল হচ্ছে, থিওরিটিক্যাল অ্যাসপেক্টটা ভালো করে জানা নেই, এবং ভুল হলে কিন্তু প্রবলেম অ্যারাইজ করে যাবে। তো ভেরি গুড, বি অপশান কারেক্ট, কিন্তু অথচ কত সোজা। তো এখানে আরো একটা কোশ্চেন, ভালো করে পড়বি। মোস্ট স্টেবল দিতে দিতে কখনো লিস্ট স্টেবল দিয়ে দেয়, তো লিস্টটাকে কিন্তু পড়ে নিতে হয়। তো আমি এটা নিশ্চয়ই জিজ্ঞাসা করব তোদেরকে যে কি বলতে চাইছিস। পাই বন্ড কিন্তু সবেতেই দুটো করে রয়েছে, পাই বন্ড কিন্তু প্রত্যেকটাতেই দুটো করে আছে। পাই বন্ড যদি গুনতে যাই তাহলে কিন্তু 2 করেই পাবো। তাহলে বাকি লিস্ট স্টেবল কোনটা হবে, জাস্ট এটা নিয়ে যদি আমাকে বলিস। খুব সোজা, এটাও নিটের কোশ্চেন, এগুলো সবই নিট থেকে তোলা, এমস বা ম্যামসি কোশ্চেন। কি মনে হচ্ছে কোনটা হতে পারে, এবিসিডির মধ্যে কোনটা হতে পারে? কেউ কিছু বলছে না? আচ্ছা, বলেছে দেবরূপা বলেছে এ, মনিকা 1 মানে হচ্ছে এ। হ্যাঁ, একদমই সময় লাগার কথা নয়, কারণ পাই বন্ড যদি সবগুলোতেই থাকে তারপরে দেখবো সিমিলার এইখানে পজিটিভ, কিন্তু এখানে নেগেটিভ আছে, পজিটিভ আছে, এখানে শুধু পজিটিভ আছে, এখানে শুধু পজিটিভ আছে, অনেক দূরে এখানে একটা নেগেটিভ আছে, এখানে পজিটিভ আছে। তো লিস্ট স্টেবল বলেছে, তো অবভিয়াসলি ওয়ানটাই হবে না, পাশাপাশি দুটো পজিটিভ আছে, এরকম হবে। তো এইভাবে তুই বিচার করবি, এবং এই যে আইডিয়াগুলো আমি তোকে দিলাম আশা করি এগুলো তুই কাজে লাগানোর চেষ্টা করবি, এবং এতে তুই ভালোভাবেই করতে পারবি। এইবারে আমরা চলে আসছি আরো একটা বিষয় নিয়ে পড়াশোনা করতে। এগুলো খুবই দরকারি বিষয়, অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে বোর্ডসের জন্য আমাদের লাগবে, প্লাস জয়েন্টের জন্য তো লাগবেই। মেসোমেরিক এফেক্টটা কি না, আমরা যখন রেজোন্যান্স করি সেই রেজোন্যান্স অনেক সময় কোনো একটা পার্টিকুলার গ্রুপের দিকে যায় বা গ্রুপ থেকে উল্টো দিকে যায়। মানে একটা গ্রুপ সে রিলিজ করে অথবা উইথড্র করে অরবিটাল ইলেকট্রন গুলোকে, এবং রিলিজ করা মানে +m এবং উইথড্র করা মানে -m গ্রুপ। আমি তোকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তুই দেখলে বুঝতে পারবি।
যারা ইলেকট্রন রিলিজ করে এরকম ধরনের গ্রুপ, সেগুলো হচ্ছে প্লাস এম এফেক্ট, পজিটিভ মেসোমেরিক এফেক্ট। যেমন এই অক্সিজেনের উপর নেগেটিভ চার্জটা রয়েছে, এটা রিং এর মধ্যে চলে আসছে, এর উপরে নেগেটিভ চার্জ রয়েছে, তার ক্লোরিন লোন পেয়ার আছে, এই রিং এর মধ্যে দিচ্ছে, এটা এই দিকে রিং এর মধ্যে পাঠিয়ে দিচ্ছে, মানে প্লাস এম। সবসময় কি না, ওখান থেকে ইলেকট্রন উল্টো দিকে যাবে, ও ইলেকট্রনটাকে চালিত করবে। যদি এরকম হয় OH OR NH2 গ্রুপ NHR NR2 SH SR X হ্যালোজেন, এগুলোর ক্ষেত্রে ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকে, ইলেকট্রন রিলিজ করে। ঠিক একই রকম ভাবে মাইনাস এম গ্রুপ কোনটা, যে কিনা ইলেকট্রন উইথড্র করবে, ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। বেস্ট এক্সাম্পল হচ্ছে NO2 বা অ্যালডিহাইড, কিটোন, এইসব অক্সিজেন দেওয়া যেসব গ্রুপ, এই যে অ্যালডিহাইড, এই ইলেকট্রন ওর দিকে নিয়ে নিচ্ছে, ইলেকট্রন ওর দিকে নিয়ে নিচ্ছে, এটা হচ্ছে মাইনাস এম গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তো মাইনাস এম গ্রুপ ইলেকট্রন উইথড্র করছে, এবং যার জন্যে এটা মেসোমেরিক এফেক্ট, এটা মাইনাস এম এফেক্ট, এখানে মেসোমেরিক এফেক্ট হচ্ছে, এবং ইলেকট্রন উইথড্র হচ্ছে, মাইনাস এম এফেক্ট বলা। তো রেজোন্যান্সে ইলেকট্রন দিচ্ছে কি না দিচ্ছে, প্লাস এম মাইনাস এম, এটা বিশেষভাবে তুই মনে রাখবি। কিছু গ্রুপ আছে প্লাস এম, কিছু গ্রুপ আছে মাইনাস এম, কিন্তু আবার একটাই মাত্র গ্রুপ রয়েছে, একটাই মাত্র গ্রুপ আছে যেটা ডুয়াল বিহেভিয়ার শো করে, মানে তার প্লাস এম এবং মাইনাস এম, ইলেকট্রন রিলিজিং এবং ইলেকট্রন উইথড্রয়িং দুটো এফেক্টই এখানে দেখা যায়। সেটা হচ্ছে কি না, নাইট্রোসিল গ্রুপ এনও গ্রুপটা কিন্তু ইলেকট্রন রিলিজও করে, অ্যাট দ্য সেম টাইম ইলেকট্রন উইথড্র করে। এটা অনেকবার অনেক প্রশ্নেতে থেকেছে যে একমাত্র এই একটা গ্রুপই এটা করে। আচ্ছা, এবারে শোন, আমরা এই ইন্ডাকটিভ এফেক্ট যখন আমরা পড়িয়েছিলাম, বলেছিলাম এই ক্লাসেই, তখন আমি বলেছিলাম যে ইন্ডাকটিভ এফেক্ট কিন্তু তিনটে কার্বনের পরে তার এফেক্টটা কিন্তু থাকে না। এই কথা যদি মনে না থাকে তাহলে আমি আরেকবার মনে করালাম যে আফটার 3 কার্বন এই এফেক্টটা কিন্তু একেবারেই চলে যায়, এই এফেক্টটা থাকে না। তো এই আফটার 3 কার্বন যে এফেক্টটা থাকে না, রেজোন্যান্সে কিন্তু প্লাস এম বা মাইনাস এম এ কিন্তু এরকম ধরনের ব্যাপার নেই। রেজোন্যান্স সবসময় যত বেশি অ্যাটমের মধ্যে থাকবে তত ভালো। রেজোন্যান্স অনেক অ্যাটমের মধ্যে ডিলোকালাইজেশন হলে ভালো। ধরা যাক তোর কাছে 1 কোটি টাকা রয়েছে, তাহলে তুই আনস্টেবল, কারণ যে কেউ তোকে মেরে ধরে তোর কাছ থেকে টাকা কেড়ে নিতে পারে। তো টাকা কেড়ে নেওয়া মানে ওটাই আনস্টেবল হয়ে গেল। যে অবস্থায় আছি সে অবস্থায় থাকলে স্টেবল, আর ওই অবস্থায় না থাকলে কেউ টাকা কেড়ে নিল, আনস্টেবল হয়ে গেল। তো এর থেকে বাঁচার কি উপায়? আমার কাছে 1 কোটি টাকা আছে, আমি কি করে বাঁচতে পারি? না, এই টাকাটা জনসাধারণের মধ্যে বিলিয়ে দাও, প্রত্যেককে 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা প্রত্যেককে দিয়ে দাও। দিয়ে নিজে ভারমুক্ত হও। জানি দিবি না, তোরা যারা অনলাইনে আছিস কেউই দিবি না। তোর কাছে যদি 1 কোটি টাকা থাকে, ডিয়ার সাপ্তাহিক লটারিতে যদি তুই 5 টাকায় না 6 টাকায় 1 কোটি টাকা যদি তুই পাস, তাহলে কোনো রকম ভাবেই কিন্তু তুই দিবি না। কিন্তু অ্যাটমগুলো তা করে না, তাদের উপরে যে চার্জ, সেই চার্জকে কিন্তু ডিলোকালাইজ করে দেয়, চারিদিকে ছড়িয়ে দেয়। তো এটা ইন্ডাকটিভ এফেক্টে বেশি দূর পর্যন্ত হয় না এই এফেক্টটা, কিন্তু রেজোন্যান্সে কিন্তু এটা বেশি দূর পর্যন্ত হয়। মেসোমেরিক এফেক্টটা কিন্তু এর কোনো লিমিট নেই যে এতগুলো অ্যাটমের মধ্যে হবে, এই হবে, ওই হবে, সেই হবে, দ্যার ইজ নো লিমিট। তো দেখ, আমরা
এখানে সিম্পল প্রশ্ন, ইজি প্রশ্ন, নিটেরই প্রশ্ন, মাইনাস এম মেসোমেরিক এফেক্ট এর মধ্যে কে দেখাবে। সবসময় মনে রাখবি যে যদি কারোর মাথায় লোন পেয়ার থাকে সে প্লাস এম দেখায়, আর ইলেকট্রন উইথড্রয়িং যেগুলো গ্রুপ হয় তারাই কিন্তু মাইনাস এম দেখায়। তাহলে এর অ্যান্সার কি হবে? মাইনাস এম কোনটাতে আছে? মাইনাস এম বলছে এতে। হ্যাঁ তাই তো, ভেরি গুড, ঠিকই তো বলেছে, এতেই তো হবে, কারণ এইগুলোতে লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে, ব্রোমিনে হ্যালোজেনের লোন পেয়ার আছে, ওয়ার এতেও লোন পেয়ার আছে, কিন্তু এটা অক্সিজেন টানছে, অক্সিজেন সবসময় টানছে, তো এটাই হবে মাইনাস এম এফেক্ট, এটাতে হবে। এটাও দরকারি প্রশ্ন। ওই এখানে দেখবি যে আমি লিস্ট দিয়েছি, তুই সেখানে দেখতে পাবি, দেখ সিএইচও, এটা মাইনাস এম, এগুলো সবই হচ্ছে মাইনাস এম। মাইনাস এম এতে কে কে আছে দেখে নে, প্লাস এম এতে কে কে আছে দেখে নে, ব্যাস এইগুলো আছে প্লাস এম, কে কে আছে দেখে নে, ব্যাস এগুলো কয়েকবার দেখতে দেখতেই তো হয়ে যাবে। আমি তোকে সব ইনফরমেশনই দিয়ে দেবো, পরীক্ষার জন্য যা লাগবে আমি তোকে দিয়ে দেবো। তুই পড়ে পরীক্ষা ভুল করে আসবি কিনা তোর ব্যাপার, অবশ্যই তোর ব্যাপার। আচ্ছা, রেজোন্যান্সের অ্যাপ্লিকেশনই হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডস। দেখ, অ্যারোমেটিক কম্পাউন্ডস নিয়ে আমরা এমনিতেই জানি, অনেক কিছুই জানি, কিন্তু এখানে কোশ্চেন যা আসে না আসে সেগুলোর জন্য আমাদের আরো কিছু জানতে হবে, কারণ নন অ্যারোমেটিক এবং অ্যান্টি অ্যারোমেটিকও আমাদের সিলেবাসে রয়েছে। তো কোনো কম্পাউন্ড অ্যারোমেটিক কি অ্যারোমেটিক না সেটা বোঝাটা এখন খুবই সোজা হয়ে গেছে হাকেলের রুলের পরে। হাকেল কি বলেছিলেন না, হাকেলের রুলে বলা রয়েছে যে সবসময় প্ল্যানার হতে হবে, প্ল্যানারিটি 2D, যে কারা অ্যারোমেটিক হবে, প্লেনে থাকতে হবে, 2 ডাইমেনশনাল হতে হবে, কনজুগেটেড সিস্টেম মানে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড এরকম টাইপের হতে হবে, বেনজিন যেরকম, অল্টারনেট ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, সাইক্লিক হতে হবে, প্রান্তগুলো সব জোড়া থাকতে হবে, প্রেজেন্স অফ 4n+2 পাই ইলেকট্রন, মানে এখানে পাই ইলেকট্রন 6টা আছে, 6 পাই ইলেকট্রন, তাহলে 4n+2 রুলে পড়তে হবে। এন এর জায়গায় তুই যদি 1 বসাস, 4+1 মানে 2, 6, এই 6 মিলে যাচ্ছে, তো এন এর জায়গায় 0, 1, 2, 3 এইসব বসাতে হবে। অ্যারোমেটিক কম্পাউন্ড হতে গেলে এটা হচ্ছে কি ক্রাইটেরিয়ন, এই 4টে ক্রাইটেরিয়া তোকে মনে রাখতে হবে, হাকেলসের রুলের ক্রাইটেরিয়া তো মনে রাখলাম। এবারে তুই একটা কথা শোন, আমি তোকে যদি কয়েকটা কম্পাউন্ড এখানে দেখাই তাহলে তুই দেখ যে পাই ইলেকট্রন কিভাবে গোনা হচ্ছে। এক একটা পাই বন্ডে কটা করে ইলেকট্রন, দুটো দুটো দুটো, এখানে কত আছে, 6টা পাই ইলেকট্রন। কিন্তু এইখানে যে নেগেটিভ চার্জের যে ইলেকট্রন রয়েছে এটাকেও পাই ইলেকট্রনের মধ্যে ধরতে হবে। অনেকে ভুল করে, এই যে 6টা পাই ইলেকট্রন আছে, এখানে দুটো, এখানে দুটো, আর এখানেও দুটো, 6টা হলেই 4n+2 মিলবে। 4n+2, এনের জায়গায় যদি তুই 1 বসাস, 4+2 মানে 6, এটাতেও তাই, 2, 2 4, 2 6, এখানে তো পজিটিভ আছে তাই কোনো পাই ইলেকট্রনের ব্যাপার নেই, 6 পাই ইলেকট্রন। এটাতে 10টা পাই ইলেকট্রন, 2, 2 4, 2 6, 2 8, 2 10, 10টা পাই ইলেকট্রন। তো আমি বলছি যে অ্যারোমেটিক কম্পাউন্ড হতে গেলে সাইক্লিক প্ল্যানার কনজুগেটেড সিস্টেম আর 4n+2 পাই ইলেকট্রন এটা থাকতেই হবে, তাহলে কোনো কম্পাউন্ড অ্যারোমেটিক হবে। অনেক বিভৎস কম্পাউন্ড তুলে দেয়, আমি তোকে প্র্যাকটিসও করাবো, আমি তোকে ডিবি বানাবো, তো সে তাহলে দেখতে পাবি যে প্রচুর এরকম ধরনের বন্ড করে রয়েছে, সেটা অ্যারোমেটিক কি অ্যারোমেটিক নয় ইত্যাদি বলবে, আমিও এখানে দেখাচ্ছি তোকে।
ধর এই একটা কম্পাউন্ড রয়েছে, এই কম্পাউন্ডটা হচ্ছে কি, এর নাম কি জানিস? এর নাম হচ্ছে ফিউরান। ফিউরান। তো এখানে কটা পাই ইলেকট্রন? দুটো, এখানে দুটো। আর একই অ্যাটমে যদি দুবার লোন পেয়ার থাকে, তার মধ্যে একটা লোন পেয়ারই হচ্ছে সেম প্লেনে থাকবে, আর একটা লোন পেয়ার আলাদা প্লেনে থাকবে। সেই জন্য এখানে 6টা পাই ইলেকট্রনই রয়েছে। এটা সাইক্লিক, এটা প্ল্যানার, এটা 6 পাই ইলেকট্রন সিস্টেম, ফলো 4n+2, হেন্স এটা অ্যারোমেটিক। এই কম্পাউন্ডটা যেটা তুই এখন তোর চোখের সামনে দেখতে পাচ্ছিস স্ক্রিনে, এই কম্পাউন্ডটা কিন্তু অবশ্যই কিন্তু অ্যারোমেটিক। এই অ্যারোমেটিকের সব ক্রাইটেরিয়া মেনটেন করছে। এখানে আবার লেখা আছে যে অনলি ওয়ান লোন পেয়ার ইজ রিকোয়ার্ড ফর ডিলোকালাইজেশন। একটাই মাত্র লোন পেয়ার, দুটো লোন পেয়ার থাকলে দুটো লোন পেয়ার ডিলোকালাইজ করতে পারবে না, কারণ একটা হয়তো পিওয়াই অরবিটাল আছে, আর একটা হয়তো পিজেড অরবিটাল রয়েছে। তো পিওয়াই আর পিজেড তো একই প্লেনে নেই, যেটা রিং এর সাথে সেম প্লেনে থাকবে। রেজোন্যান্স করতে গেলে প্ল্যানারিটিটা মেনটেন করতে হবে, সেম প্লেনে থাকতে হবে। তো সেই জন্যই বললাম। এবারে তুই কথাটা শোন। এইখানে একটা কম্পাউন্ড দেওয়া রয়েছে সাইক্লোবিউটাডাইন। এটা সাইক্লিক বটে, এটা প্ল্যানার বটে, কনজুগেটেড সিস্টেমও আছে, কিন্তু 4n পাই ইলেকট্রন যদি রিং এর মধ্যে থাকে, 4n পাই ইলেকট্রন, বাকি সব অ্যারোমেটিকের মতো মিলে যাবে। আমার কথাটা একটু মাথা দিয়ে শোন, যে সব ক্রাইটেরিয়া গুলোই অ্যারোমেটিকের মতো হচ্ছে, কিন্তু একটা শুধু ক্রাইটেরিয়া 4n+2 পাই ইলেকট্রনের বদলে 4n হচ্ছে। তাহলে তখন এই কম্পাউন্ডটাকে তুই কি বলবি? অ্যারোমেটিক কি বলবি? সরি, অ্যারোমেটিক আমরা বলবো না। কি বলবো? তখন তাকে বলবো অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। ভালো করে মনে রাখ যে সব অল দ্য ক্রাইটেরিয়াস অফ aromatic compound except 4n+2, it is 4n for anti-aromatic compounds. সব ক্রাইটেরিয়াই অ্যারোমেটিকের মতো মিলে যাবে, শুধু 4n+2 পাই ইলেকট্রন না থেকে তার 4n পাই ইলেকট্রন থাকবে, তখন তাকে বলা হবে নন অ্যারোমেটিক কম্পাউন্ড। এটা কিন্তু এই অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড বলা হবে, অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড বলা হবে। তাহলে নন অ্যারোমেটিক কম্পাউন্ড কাকে বলা হবে? কথাটা শুনে এবার। নন অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিক, এগুলো নন অ্যারোমেটিক মানে সব নিয়ম কানুনগুলো অ্যারোমেটিক বা অ্যান্টি অ্যারোমেটিকের মতোই হবে, হয় 4n ইলেকট্রন রয়েছে, না হয় 4n+2 পাই ইলেকট্রন রয়েছে, কিন্তু আদার যে ক্রাইটেরিয়াগুলো ছিল প্ল্যানার, কমপ্লিটলি কনজুগেটেড, ওইগুলোর মধ্যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি না মেলে, অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিকের মধ্যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি না মেলে, তখন সেটাকে বলা হবে নন অ্যারোমেটিক। দেখ, আমার কথাটা না বুঝতে পারলে তুই বল, অ্যারোমেটিক কাকে বলে? সাইক্লিক, প্ল্যানার, কমপ্লিটলি কনজুগেটেড, 4n+2 পাই ইলেকট্রন, একে বলে অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক কাকে? সাইক্লিক, প্ল্যানার, কমপ্লিটলি কনজুগেটেড, 4n পাই ইলেকট্রন। এই যে দুটো ক্রাইটেরিয়া বললাম, তার মধ্যে ধর তোর সাইক্লিক 4n+2 পাই ইলেকট্রন আছে, কমপ্লিটলি কনজুগেটেড, সব ঠিক আছে, কিন্তু ধর ওখানে হয়তো দেখা গেল যে কম্পাউন্ডটা প্ল্যানার নয়, তখন ওটাকে নন অ্যারোমেটিক বলে দেওয়া। এটাই হচ্ছে বড় ব্যাপার, যে অ্যান্টি অ্যারোমেটিক নন অ্যারোমেটিকের মধ্যে ডিফারেন্স। অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিক একই রকমের প্রায়, একটাতে 4n ইলেকট্রন আর একটাতে 4n+2 ইলেকট্রন, কিন্তু বাকি এদের কোনো ক্রাইটেরিয়া যদি অফ হয়ে যায়, তাহলে তখন তাকে বলে নন অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড তারা সবসময় অ্যারোমেটিক হওয়ার জন্যে যখন তখন ইলেকট্রন ছেড়ে দিয়ে রিয়াকশন করে, এবং এখানে অ্যারোমেটিক হয়ে গেছে অ্যান্টি অ্যারোমেটিক থেকে, এখানে সোডিয়ামের সাথে রিয়াকশন করেছে,
সোডিয়াম ইলেকট্রন দিয়েছে, দুটো সোডিয়াম দেখতেই পাচ্ছিস Na প্লাস হয়ে গেছে। তো এগুলো হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডসের রিয়াকশন। অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড খুব আনস্টেবল, এটা বলার দরকার নেই যে এরা মেটাল ফেটাল, মেটাল সল্ট ইত্যাদির সাথে রিয়াকশন করবে, অ্যাক্টিভ মেটাল ফিনল সকলের সাথেই কিন্তু এরা রিয়াকশন করে, একে বলে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডস। এই অর্ডারটা তুই মনে রাখবি, অ্যারোমেটিক সব থেকে বেশি স্টেবল, তারপরে নন অ্যারোমেটিক, তারপরে অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক লিস্ট স্টেবল, অ্যান্টি অ্যারোমেটিক সব থেকে কম স্টেবল, অ্যারোমেটিক সব থেকে বেশি স্টেবল, অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক আর অ্যারোমেটিক। তো এইভাবে অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিকের মধ্যে, নন অ্যারোমেটিকের মধ্যে রিলেশনশিপ। এটা দেখে তুই বল যে সব থেকে কম স্টেবল কোনটা, নিটেরই কোশ্চেন এটা, কম স্টেবল এর মধ্যে লিস্ট স্টেবল কোনটা। কি মনে হয়? স্যার নন অ্যারোমেটিকের ব্যাপারটা আরেকবার একটু বলবেন? নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার। কেন বলবো না? আমি তো বলার জন্যই বসে আছি। আমি বলে দিচ্ছি, তুই শোন, আমি বলে দিচ্ছি। দেখ, আমি কি বলেছি, অ্যারোমেটিকের জন্য কি বলেছি, অ্যান্টি অ্যারোমেটিক, সাইক্লিক, প্ল্যানার, কমপ্লিটলি conjugated, completely conjugated, 4n plus 2 pi electrons, 4n pi electrons, এদেরকে বলে অ্যারোমেটিক, এদেরকে বলে অ্যান্টি অ্যারোমেটিক। এবার নন অ্যারোমেটিক কি? ধর এটা সাইক্লিক, এটা নন প্ল্যানার, এটা ধর কমপ্লিটলি কনজুগেটেড, এটা ধর 4n পাই ইলেকট্রন। তাহলে দেখ 4n পাই ইলেকট্রন, 4n পাই ইলেকট্রন, কমপ্লিটলি কনজুগেটেড, প্ল্যানার, এটা নন প্ল্যানার। মানে অ্যান্টি অ্যারোমেটিক আর অ্যারোমেটিকের কোনো যদি কন্ডিশন মিস করে, কোনো একটা কন্ডিশন মিস করে, তাহলে তখনই সেটা হয়ে যায় নন অ্যারোমেটিক। অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিক ওদের যদি কোনো কন্ডিশন মিস করে যায়, তাহলেই যেটা হবে সেটাই হচ্ছে নন অ্যারোমেটিক। হতে পারে 4n plus 2 পাই ইলেকট্রন, তো একটা কম্পাউন্ড 4n plus 2 পাই ইলেকট্রন রয়েছে, কিন্তু সেটা প্ল্যানার নয়, তাহলে তাকে কিন্তু অ্যারোমেটিক বলতে পারবো না, তখনই তাকে নন অ্যারোমেটিক বলবো। নন অ্যারোমেটিক হচ্ছে অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিকের যদি কোনো ক্রাইটেরিয়া মিস করে, যদি কোনো ক্রাইটেরিয়া স্যাটিসফাই না করে, তখন যেটা হয় তাকে বলে নন অ্যারোমেটিক। আমার কথা বুঝেছিস না বুঝিস না? বুঝলে বল।
অ্যান্টি অ্যারোমেটিক আর নন অ্যারোমেটিক দুজনেরই 4n5 ইলেকট্রন থাকবে। হ্যাঁ, অ্যান্টি অ্যারোমেটিক আর নন অ্যারোমেটিক। হ্যাঁ স্যার, লাস্ট পয়েন্টে যেটা লিখেছেন 4n5 ওটা। এটা বড় কথা নয়, 4n পাই ইলেকট্রনও হতে পারে, এখানে 4n প্লাস 2 পাই ইলেকট্রনও হতে পারে, যা খুশি হতে পারে। এই দুটোর সাথে সবকিছুই মিলতে পারে, কোনো একটা মিলবে না। সেটা প্ল্যানার নন প্ল্যানার হতে পারে, বা সাইক্লিক নন সাইক্লিক হতে পারে, বা কমপ্লিটলি কনজুগেটেড নয়, এমনটাও হতে পারে। অ্যান্টি অ্যারোমেটিক অ্যারোমেটিকের সাথে কোনো একটা ক্রাইটেরিয়া যদি না মেলে, তখনই তাকে বলে নন অ্যারোমেটিক। আমি সবগুলোই বললাম, এটা সাইক্লিক, কমপ্লিটলি কনজুগেটেড, 4n প্লাস 2 পাই ইলেকট্রন। তাহলে তখন কি হবে? তখন ধর আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধর সাইক্লো অক্টা টেট্রাইন এরকম ধরনের একটা কম্পাউন্ড আছে। আটটা পাই ইলেকট্রন, মানে এটা 4n এতে পড়বে, 4n রুলেতে পড়বে, কিন্তু এই কম্পাউন্ডটা নন প্ল্যানার। তাহলে একে তুই কি বলবি? একে তুই নন অ্যারোমেটিক বলবি। এই কম্পাউন্ডটাকে আমি নন অ্যারোমেটিক বলবো, কারণ 4n তো পাই ইলেকট্রন আছে, কিন্তু নন প্ল্যানার। 4n পাই ইলেকট্রন থেকে যদি প্ল্যানার হতো তাহলে অ্যান্টি অ্যারোমেটিক বলা হতো, কিন্তু 4n পাই ইলেকট্রন আছে, আবার সেটা প্ল্যানার নয়, নন প্ল্যানার, তখন তাকে তো নন অ্যারোমেটিক বলতেই হবে। কথাটা বুঝতে পেরেছিস? এইভাবেই ব্যাপারটা হয়, এইভাবেই ব্যাপারটা ধরা হয়। কিন্তু এখন এইটা যেটা, এটার অ্যান্সার কি হবে? কোনটা কম স্টেবল, এটা কি হবে? দেখ, কম স্টেবল মানে যেটা কিনা রেজোন্যান্স করতে পারছে না। অ্যারোমেটিক গুলোই হয় বেশি স্টেবল, যেটা কিনা রেজোন্যান্স করতে পারছে না। না, এটা কমপ্লিটলি কনজুগেটেড নয়, ডিটাই হবে, কিন্তু এটা কমপ্লিটলি কনজুগেটেড নয়। এটা পাই ইলেকট্রন মানে এই রিং এর ভিতরেকার পাই ইলেকট্রন, এটা নন অ্যারোমেটিকই। এটা পুরোপুরি কমপ্লিটলি কনজুগেটেড নয়, এখানে এইটা কিন্তু sp3, এ রেজোন্যান্স করতে পারবে না, এটা রেজোন্যান্স করতে পারবে না। এই যে কার্বনটা যেটাতে আমি দাগ দিয়েছি, এই যে কার্বনটা, এটা হচ্ছে sp3 কার্বন। বাকি সব যত কার্বন আছে sp2 কার্বন আছে, এগুলো সবই কিন্তু sp2 প্ল্যানার, এগুলো সবই প্ল্যানার। এখানেও তাই, সবই প্ল্যানার, sp2 কার্বন রয়েছে, এগুলো সবই sp2। এইখানে এই কার্বনটাই আছে কিন্তু sp3 কার্বন, এটাই সব থেকে আনস্টেবল হবে, লিস্ট স্টেবল এটা হবে, এটাই সব থেকে লিস্ট স্টেবল হবে। সাইক্লিক, নন কনজুগেটেড, নন অ্যারোমেটিক। এই কম্পাউন্ড, এটার মধ্যে কোনটা নন অ্যারোমেটিক? এইখানটা একটা নেগেটিভ পড়বে, এটা অ্যান্সারটা ভুল আছে। এইটা নন অ্যারোমেটিক হবে, এইটা নন অ্যারোমেটিক হবে। কেন এটা হবে না? এটা সাইক্লিক, কিন্তু এই দুটো কার্বন, এটা নন প্ল্যানার। ন্যাচারালি বি অপশনটাই কারেক্ট হবে, বি অপশনটাই নন অ্যারোমেটিক। নন অ্যারোমেটিক থেকে কিন্তু কোশ্চেন দেয়, নন অ্যারোমেটিকটা কিন্তু ভালো করে পড়ে রাখবি। নন অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক থেকে, অ্যারোমেটিক থেকে কিন্তু এখানে কোশ্চেন কম দেয়, নন অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক থেকে কিন্তু কোশ্চেন অনেক দেয়। সেই জন্যে একটু উল্টোপাল্টা করলে কিন্তু এখানে সমস্যা রয়েছে, এখানে কিন্তু তোকে বুঝে শুনে করতে হবে। এখানে এটা ভুল আছে, আমি এই অপশানটাকে বাদ দিলাম, এইখানটা একটা নেগেটিভ দিয়ে দিলাম, এইটা হবে, এটা করার সময় ভুল হয়েছে। আচ্ছা, এটা কোনটা? এটা এখানে মাথায় প্লাস আছে, এটা অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক?
প্রথমটা বল, এটা বল। স্যার এটা অ্যারোমেটিক। এটা অ্যারোমেটিক। এটাতে তো দুটো পাই ইলেকট্রন এখানে, আর এখানেও তো দুটো পাই ইলেকট্রন, এখানে চারটে পাই ইলেকট্রন। কি করে অ্যারোমেটিক হবে? চারটে পাই ইলেকট্রন তো 4n+2 এতে মিলবেই। n এর ভ্যালু 1 ধরলেই তো 6টা ইলেকট্রন হয়ে যাবে। চারটে পাই ইলেকট্রন কখনো তো হয় না, এটা তো অ্যারোমেটিক হবে না। এইটা অ্যারোমেটিক হতে পারে, দুটো এদিকে দুটো, আর এখান থেকে সালফার থেকে দুটো, 6 পাই ইলেকট্রন। বিটা অ্যারোমেটিক হতে পারে, বিটা অ্যারোমেটিক। এটা তো অ্যারোমেটিক নয়, এটা তো অ্যারোমেটিক নয়। এটা কি করে অ্যারোমেটিক হবে? এটা অ্যান্টি অ্যারোমেটিক হবে, কারণ এখানে তো 4n পাই ইলেকট্রন আছে, দুটো দুটো চারটে, চারটে পাই ইলেকট্রন, তাহলে 4n রুলে পড়ছে। সবই তো প্ল্যানার, এটা তো sp2 হাইব্রিডাইজড, sp2 হাইব্রিডাইজড, সবই sp2 হাইব্রিডাইজড। তো এটা তো, এইটা অ্যারোমেটিক, এটা কিন্তু অ্যান্টি অ্যারোমেটিক। বুঝে শুনে করতে হবে, অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক। এবার শোন, আমি এখানে আমি যখন বোর্ডসের ক্লাসে পড়িয়েছি তখনের কথাও বলছি, আর এখনও বলছি। সেটা হচ্ছে যে কার্বন হাইড্রোজেনের যে বন্ড আছে, এই বন্ডের যে সিগমা বন্ড আছে, পাই বন্ড না, সিগমা বন্ড, সেই সিগমা বন্ডটা কিন্তু কাছাকাছি যে কার্বনের পি অরবিটাল রয়েছে, যদি কোনো এরকম ভ্যাকেন্ট পি অরবিটাল থাকে, তার সাথে ওভারল্যাপ করতে পারে। এটা খুবই একটা ডিফিকাল্ট টাইপের বন্ডিং। হাইপার কনজুগেশন খুবই হাইফাই জিনিস, অনেক স্টুডেন্টই ভালো করে বোঝে না হাইপার কনজুগেশনে। আমরা অত বিশেষ ডিটেলেও যাই না, কিন্তু আমি তোকে বলে দিচ্ছি যে এতে কারা পার্টিসিপেট করবে না, sp3 হাইব্রিডাইজড কার্বনের কার্বন হাইড্রোজেন বন্ড। এই যে কার্বন, এটা sp3, তার যে কার্বন হাইড্রোজেন বন্ড, সেটা যদি পাই বন্ডের সাথে কনজুগেশনে থাকে, কনজুগেশন মানে একটা গ্যাপ দিয়ে থাকে, কনজুগেশন কথাটার মানে হচ্ছে এটা ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এরকম ধরনের। তো এখানে কার্বন হাইড্রোজেন বন্ডটা যদি কনজুগেশনে থাকে, তাহলে কোনো একটা হাফ ফিল্ড বা পাই বন্ড পি অরবিটাল বা ভ্যাকেন্ট পি অরবিটালের সাথে এটা কি করতে পারে? ওভারল্যাপ করতে পারে। এই যে ওভারল্যাপ করেছে, কার্বন হাইড্রোজেন ওভারল্যাপ করেছে, আর একটাতে আনশেয়ার্ড পি ইলেকট্রন অরবিটাল থেকে যাবে। এটাকে বলে হাইপার কনজুগেশন এফেক্ট। কিন্তু তোর এত ওভারল্যাপের ব্যাপারটা না জানলেও চলবে। তুই কিভাবে ব্যাপারটাকে ট্যাকেল করবি আমি তোকে বলছি, যে তুই কতগুলো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার লেখা যায় সে ব্যাপারটা সবসময় ভাববি, যে কার্বন হাইড্রোজেনের মধ্যে যে বন্ড আছে সেটা কতগুলো এর হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার লেখা যাবে। হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার কিভাবে লেখে না, আলফা কার্বনে কতগুলো হাইড্রোজেন আছে, মানে আলফা হাইড্রোজেনের নাম্বার দেখে তুই বুঝবি ডাবল বন্ডের রেসপেক্টে আলফা কার্বনে কতগুলো হাইড্রোজেন আছে। আমি এখানে পরিষ্কারভাবে মেনশন করে দিয়েছি, আলফা কার্বন ইজ দ্য কার্বন অ্যাটাচ টু ফাংশনাল গ্রুপ সাচ অ্যাজ কার্বন কার্বন ডাবল বন্ড। কার্বন কার্বন ডাবল বন্ডের সাথেই যে এটা অ্যাটাচড হয়ে রয়েছে সেটাই হচ্ছে কি না আলফা কার্বন। ওর সাথে যে হাইড্রোজেন অ্যাটাচ রয়েছে তাকে বলে আলফা হাইড্রোজেন। আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন আছে আলফা হাইড্রোজেন। For an alpha carbon hydrogen bond to be eligible for hyperconjugation, alpha carbon must be sp3। খুব গুরুত্বপূর্ণ কথা, এই যে কার্বনটা এটা কিন্তু sp3 হাইব্রিডাইজড হতে হবে। এই কথা তো আমি আগেও বলেছি যে sp3 কার্বন না হলে তার সাথে যে হাইড্রোজেন গুলো আছে ওগুলো হাইড্রোজেন কি বলে হাইপার কনজুগেশনে পার্টিসিপেট করতে পারবে না।
হাইপার কনজুগেশনে পার্টিসিপেট করতে গেলে ওই কার্বনটা sp3 হতেই হবে, মাস্ট। sp3 না হলে কিন্তু এটা হবেই না। তো এখন আমরা কয়েকটা বিষয় বলবো যেগুলো কিনা আমাদের এই নিটের ক্ষেত্রে একটু হাইফাই কিন্তু একটু দরকার লাগে। সেটা হচ্ছে কি না, একটা অ্যালকিন কতটা স্টেবল, হাউ মাচ স্টেবল is an alkene depends on heat of হাইড্রোজেনেশন। মানে ওকে হাইড্রোজেনের সাথে রিয়াকশন করাবো, এই দেখ ওই কম্পাউন্ডটাকে হাইড্রোজেনের সাথে রিয়াকশন করাবো, যতটা হিট বেরোবে সেটাকেই বলে হিট অফ হাইড্রোজেনেশন। তো যত বেশি হিট অফ হাইড্রোজেনেশন বেরোবে, এই দেখ অ্যালকিন যদি আনস্টেবল হয়, স্টেবিলিটি যদি কম হয়, হিট অফ হাইড্রোজেনেশন তার কি হবে, বেশি হবে। মনে রাখবি, কিপ ইন মাইন্ড, স্টেবিলিটি কোনো অ্যালকিনের কম হওয়া মানে তার হিট অফ হাইড্রোজেনেশন বেশি, মানে সে হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে বেশি এনার্জি লিবারেট করবে। এবারে যদি তুই দেখিস যে কোনো ইলেকট্রন রিলিজিং গ্রুপ ওর সাথে রয়েছে, ইলেকট্রন রিলিজিং গ্রুপ রয়েছে, তাহলে তুই বুঝবি যে অ্যালকিনের স্টেবিলিটি ডিক্রিজ করবে এবং হিট অফ হাইড্রোজেনেশন সেখানে ইনক্রিজ করবে। তো আমরা পাশাপাশি গ্রুপ থেকে এই বিষয়টা কনক্লুশন ড্র করব, আমি একটু বাদে বলছি। যদি এখানে এক্সপেরিমেন্টাল ডেল্টা এইচ এর ভ্যালু যা হবে, এখানে এক্সপেক্টেড ভ্যালু H2 এর এক্সপেক্টেড ভ্যালু এটার চাইতে বেশি হওয়ার কথা। ইলেকট্রন রিলিজিং গ্রুপ আছে, স্টেবিলিটি কমছে, এক্সপেক্টেড বাড়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি কি হবে না, উল্টো হবে, অ্যাকচুয়ালি কমে যাবে। এই বিষয়টাকেই এক্সপ্লেন করার দরকার। ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকলে স্টেবিলিটি কমে না বাড়ে সেটা কিন্তু সহজে বুঝতে পারে না। আমি 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 কিন্তু তোকে একটা জিনিস বলছি, তুই একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা কর। এখানে CH3 আছে, এর পাশে এরকম ডাবল, এই তো এর ইলেকট্রন ঠেলে দিচ্ছে, তো ঠেলে দিলে এখানে পাই বন্ড মানে ইলেকট্রন ক্লাউড আছে, তো তার পাশে যদি ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকে তাহলে স্টেবিলিটি কমে যাওয়ার কথা, স্টেবিলিটি কমার কথা। একটা ডাবল বন্ড আছে, তার পাশে যদি তুমি মিথাইল মেরে দাও তাহলে তার স্টেবিলিটি কমে যাওয়ার কথা। কিন্তু এখানে স্টেবিলিটি বাড়ছে কেন, স্টেবিলিটি বাড়ছে কেন না, স্টেবিলিটি এখানেও ঠিক তাই, যে এদিকে দুদিকে মিথাইল গ্রুপ রাখা রয়েছে, দুদিকে মিথাইল গ্রুপ, এটা ঠেলে দিচ্ছে, ঠেলে দিলে এই ডাবল বন্ডে পাই ইলেকট্রন আছে, আনস্টেবল হয়ে যাওয়ার কথা। কিন্তু কোনো জায়গাতেই কিন্তু আনস্টেবল হচ্ছে না, সব জায়গায় কিন্তু উল্টো কেস হয়ে যাচ্ছে। তো এই বিষয়টাকে বোঝানোর জন্যেই হাইপার কনজুগেশন এফেক্টের কথা বলা হয়। হাইপার কনজুগেশন এফেক্ট কি না, এই যে কার্বন যেটা, সেখানে আমরা যদি ইন্ডাকটিভ এফেক্টের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, তাহলে এখানে মিথাইল 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 বেশি আছে এবং ইলেকট্রন রিলিজ তার সব থেকে ভালো হবে। এখানে দুটো মিথাইল আছে, ইলেকট্রন রিলিজিং তার চাইতে কম। এখানে একটা মিথাইল আছে ইলেকট্রন রিলিজিং, আর এখানে হচ্ছে তিনটে হাইড্রোজেন, শুধু কিছুই নেই। তার মানে সব থেকে বেশি ইলেকট্রন রিলিজ করবে কে, এইটা। এ কথা আমি ইন্ডাকটিভ এফেক্টের সময় বলেছি। অর্ডার অফ ইলেকট্রন রিলিজ, সব থেকে টার্সিয়ারি গ্রুপ বেশি ইলেকট্রন রিলিজ করে, তারপরে সেকেন্ডারি, তারপরে প্রাইমারি, তারপরে মিথাইল। এটা তো তুই বুঝলি। কিন্তু হাইপার কনজুগেশনের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বেস করে তুই দেখিস, তাহলে এই আলফা পজিশনের যে কার্বন আছে তাতে যে হাইড্রোজেন আছে তার নাম্বার অনুযায়ী অ্যালকিনের স্টেবিলিটি ঠিক হবে। তো এখানে CH3 মানে কতগুলো আলফা কার্বন আছে না, তিনটে আলফা কার্বন আছে, আলফা হাইড্রোজেন আছে। এতে কটা রয়েছে না, দুটো আলফা হাইড্রোজেন রয়েছে। এতে কটা রয়েছে, একটা আলফা হাইড্রোজেন রয়েছে। এর কথা রয়েছে একটাও আলফা হাইড্রোজেন নেই। তো যত আলফা হাইড্রোজেন বেশি থাকে, পাই বন্ড ডিলোকালাইজেশন বেশি হয়, স্টেবিলিটি অফ অ্যালকিন বাড়ে এবং হিট অফ হাইড্রোজেনেশনটা ভ্যালুটা কমে যায়। এটা জাস্ট ইন্ডাকটিভ এফেক্টের উল্টো ব্যাপার। ইন্ডাকটিভ এফেক্ট যা বলছে তার উল্টো জিনিসটা কিন্তু হাইপার কনজুগেশন থেকে আসছে, এবং এটা কিন্তু সব সময়তেই মনে রাখবি যে এটাই কিন্তু অ্যাকচুয়ালি হয়। এই জিনিসটাই
মোরাললেস সব জায়গায় দেখা যায় যে যত যত অ্যালকাইল গ্রুপ থাকে তার স্টেবিলিটিটা কমে না। আমার কথাটা আবার ভালো করে বোঝার চেষ্টা কর, যে এখানে সিএইচ ডাবল বন্ড CH3 ইন্ডাকটিভ এফেক্ট কি বলবে, এরকম ঠেলে দিচ্ছে, এই মিথাইল গ্রুপ আছে ঠেলছে, এখানে পাই ইলেকট্রন আছে, এ আনস্টেবল, এটা বলবে কে, ইন্ডাকটিভ এফেক্ট বলবে আনস্টেবল। কিন্তু হাইপার কনজুগেশন একে কি বলবে না, হাইপার কনজুগেশন বলবে এটা মারাত্মক স্টেবল। কেন বলবে না, এইখানে যে আলফা কার্বন রয়েছে, এদিকে যে আলফা কার্বন রয়েছে তাতে আলফা হাইড্রোজেন রয়েছে, এবং আলফা হাইড্রোজেনগুলো কিন্তু এটা স্টেবিলিটি বাড়িয়ে দেবে। আলফা রেজোন্যান্স করাবে, রেজোন্যান্স করে স্টেবিলিটি বাড়বে, স্টেবিলিটি বাড়া মানে হিট অফ হাইড্রোজেনেশনের ভ্যালুটাও অটোমেটিক্যালি ডিক্রিজ করবে, হিট অফ হাইড্রোজেনেশনের ভ্যালুটা কমতে থাকবে। তো হাইপার কনজুগেশন এফেক্ট কিন্তু আমাদের কাছে খুবই দরকারি, এবং মেকানিজম অফ ইলেকট্রন ডোনেশন কিভাবে না, প্রত্যেকটা আলফা হাইড্রোজেন, একটা এখানে দুটো এখানে তিনটে, সব আলফা হাইড্রোজেন কিন্তু আস্তে আস্তে রেজোন্যান্স করবে। একে বলে বেকার নাথান এফেক্ট, পাই সিগমা এফেক্ট। সবসময় পাই বন্ডে এদিক থেকে ওদিকে যাওয়ার কথা, কিন্তু এই প্রথম দেখা যাচ্ছে যে সিগমা বন্ডও কিন্তু রেজোন্যান্সে পার্টিসিপেট করছে। হাইপার কনজুগেশন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। হাইপার কনজুগেশন দিয়ে অনেক অ্যাবনর্মাল কেসকে এক্সপ্লেন করা যায়, অনেক অ্যাবনর্মাল। আজকে মিথাইল কেন ইলেকট্রন ঠেলে, এই উত্তর কেউ দিতে পারতো না যদি না হাইপার কনজুগেশন থাকতো। হাইপার কনজুগেশনের রেজোন্যান্সের থ্রু দিয়েই ইলেকট্রন ঠেলে। তো মিথাইল কেন হঠাৎ ইলেকট্রন ঠেলতে যাবে, মিথাইল ঠেলার কি কারণ আছে, এগুলো হাইপার কনজুগেশন এফেক্ট দিয়েই কিন্তু বোঝা যায় যে মিথাইল কেন এত ভালো ইলেকট্রন ঠেলতে পারে। আমি তোকে বারবার বলছি যে হাইপার কনজুগেশন এফেক্টটা কিন্তু অনেক ভালো করে পড়তে হবে, এবং অরিজিনাল অ্যালকিনের স্টেবিলিটি যত বেশি মিথাইল গ্রুপ থাকবে অ্যালকিনের স্টেবিলিটি বাড়বে বই কমবে না। একটা যদি অ্যালকিনকে এভাবে লেখে কার্বন এখানে যদি সব মিথাইল দিয়ে ভরে দেয়, মিথাইল, ইন্ডাকটিভ এফেক্টের লোকেরা বলবে এটা ট্রিমেন্ডাস আনস্টেবল, কারণ সব ইলেকট্রন ঠেলছে, তো এখানে পাই বন্ডের উপর চাপ পড়ছে। কিন্তু আমরা তা বলি না, আমরা বলি এটা মোস্ট স্টেবল, এটা সব থেকে বেশি স্টেবল, কারণ এখানে কিন্তু পাই বন্ড থাকলেও রেজোন্যান্স করতে পারবে সব কটা কার্বনের সাথে। আলফা কার্বন অনেকগুলো আছে, এবং তার সাথে যে আলফা হাইড্রোজেনগুলো রয়েছে তারা কিন্তু রেজোন্যান্সে পার্টিসিপেট করতে পারবে, যে কারণে আমরা বলছি যে এটা কিন্তু অনেক বেশি এর স্টেবিলিটি থাকবে। এটা হাইপার কনজুগেটিভ এফেক্ট দিয়েই কেবলমাত্র এক্সপ্লেন করা যায়। আমি এ সম্পর্কে একটা কেস বলছি, দেখ, লেটস সলভ। মার্ক দ্য নাম্বার অফ আলফা কার্বন অ্যান্ড আলফা হাইড্রোজেন ইন দ্য গিভেন কম্পাউন্ড, মার্ক আলফা হাইড্রোজেন এলিজিবল ফর হাইপার কনজুগেশন। দেখ এখানে CH2 ডাবল বন্ড CH2 CH, কোন আলফা হাইড্রোজেন রেজোন্যান্স করতে পারবে? এটা ডাবল বন্ডের গায়েতে যে কার্বন আছে এটা হচ্ছে আলফা কার্বন, আর এই হাইড্রোজেনগুলো কিন্তু আলফা হাইড্রোজেন। এবার দেখ এটাতে দেখ কার্বন, ডাবল বন্ড কার্বন, এখানে হাইড্রোজেন আছে, এইসব হাইড্রোজেন দিয়ে কিছু কাজ হবে না। এই হচ্ছে কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন, আর এর সাথে যে হাইড্রোজেনগুলো আছে এগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন। এদিকেও তাই, ডাবল বন্ডের সাথে সরাসরি জুড়ে আছে যে কার্বন সেটাই হচ্ছে আলফা কার্বন। তো এরা কিন্তু অনেক বেশি মিথাইল গ্রুপ থাকার ফলে এরা কিন্তু স্টেবিলিটি অটোমেটিক্যালি অনেক বেশি বেড়ে যাবে। আলফা কার্বন আলফা হাইড্রোজেন কতগুলো আছে না আছে, এরকম ধরনের কম্পাউন্ড তুলে দিয়ে জিজ্ঞাসা করে যে কতগুলো আলফা কার্বন এবং আলফা হাইড্রোজেন আছে এই কম্পাউন্ডটার মধ্যে, হিসাব করে বলতে হয়। আমি তোকে একটা বলে দিচ্ছি, ধর এটা আলফা কার্বন, এখানে CH, এখানে দুটো মিথাইল আছে, এখানে CH3 আছে, মানে ডাবল বন্ড আছে, CH আছে, CH2 CH, ডাবল বন্ডের সাথে সরাসরি জুড়ে আছে আলফা কার্বন, আর এই যে হাইড্রোজেন এগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন। ডাবল বন্ডের সাথে সরাসরি জুড়ে রয়েছে, ডাবল বন্ডেড কার্বনের সাথে সরাসরি এটা আলফা, তার সাথে এই হাইড্রোজেনগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন। ডাবল বন্ডের সাথে সরাসরি এখানেও আছে এই কার্বন, আলফা কার্বন, তার সাথে সরাসরি জুড়ে রয়েছে আলফা হাইড্রোজেন। তো এইভাবে কিন্তু আলফা হাইড্রোজেন আইডেন্টিফাই করতে হয়, আলফা হাইড্রোজেন এর নাম্বারটা বুঝতে হয় যে কতগুলো আলফা হাইড্রোজেন আছে। এখানে বিভিন্ন রকমের কম্পাউন্ড দেওয়া রয়েছে,
তুই করবি। আলফা কার্বন, আলফা হাইড্রোজেন এগুলো খুব দরকারি জিনিস, প্রচণ্ড দরকারি জিনিস, এগুলো ছাড়া কিন্তু কোনো কাজ হবে না। হাইপার কনজুগেশনের স্টেবিলিটি অ্যালকিনের বাড়ে, হাইপার কনজুগেশন স্ট্রাকচার যত বেশি হবে স্টেবিলিটি তত বাড়বে, রেজোন্যান্স এনার্জিও বাড়বে। অ্যাসিডিক ক্যারেক্টার তত বেড়ে যাবে, আলফা কার্বন হাইড্রোজেনের উইকনেসের জন্য অ্যাসিডিক ক্যারেক্টারও বাড়বে হাইপার কনজুগেশন হলে। হাইপার কনজুগেশনের স্ট্রাকচারটা এখানে লেখা হয়েছে, অতটা তো দরকার পড়বে না স্ট্রাকচারের ব্যাপারটা, যে কোন স্ট্রাকচার। শুধু মনে রাখবি যে আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো রয়েছে, যে অ্যাটম রয়েছে, এই সব অ্যাটমই কিন্তু এখানে হাইড্রোজেন হবে, এই সব অ্যাটমগুলোই কিন্তু এই রেজোন্যান্স করতে পারবে। অ্যাপ্লিকেশন অফ হাইপার কনজুগেশনের মধ্যে এটা পড়ছে। যত আলফা হাইড্রোজেন থাকবে, এই কার্বন তার আলফা হাইড্রোজেন কত, এখানে 3। স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, এই যে মাথায় কার্বোক্যাটায়ন আছে, আলফা কত, এখানে আলফা, এখানে আলফা, এখানে আলফা, 9টা আলফা হাইড্রোজেন। অনেক বেশি হাইপার কনজুগেশন করতে হবে, এখানে 3টে 6টা, এ একটু কম করবে, এখানে 3টে আর একটু কম করবে, এ আর একটু কম করবে। এগুলো কিন্তু হাইপার কনজুগেশনের এটা আমাকে বল যে মোর অ্যাসিডিক আলফা হাইড্রোজেন কোথায় আছে, এই দুটো কম্পাউন্ডটার মধ্যে মোর অ্যাসিডিক আলফা হাইড্রোজেন কোনটাতে রয়েছে। অ্যাসিডিক মানে হচ্ছে যেখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তার হাইড্রোজেনই কিন্তু অ্যাসিডিক হয়। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে তার হাইড্রোজেনই অ্যাসিডিক হয়। এখানে 2 নম্বরটাই কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, আর CH4। এইখানে যে হাইড্রোজেন আছে এগুলো হচ্ছে আলফা কার্বন, সেই হাইড্রোজেনই কিন্তু মোস্ট অ্যাসিডিক, কারণ ইলেকট্রন টানলে এটা বেরিয়ে চলে যাবে। CHO গ্রুপ, যত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে তার গায়েতে যে হাইড্রোজেন থাকবে সেটাই হচ্ছে বেশি অ্যাসিডিক হাইড্রোজেন হবে। তো মোটামুটি হাইপার কনজুগেশন পর্যন্ত আমি বললাম। হাইপার কনজুগেশনে এরকম ধরনের কিছু কোশ্চেন আছে, তুই মানে করার চেষ্টা করবি। হাইপার কনজুগেশনে এরকম বেশ কয়েকটা কোশ্চেন আমি এখানে দিয়েছি, তো সলভ করা রয়েছে। কিন্তু এই যে কটা এফেক্ট আমি বললাম, কি বললাম না, ইন্ডাকটিভ এফেক্ট আগের দিনকার পড়িয়েছি, আজকে রেজোন্যান্স এফেক্ট বললাম এবং হাইপার কনজুগেশন বললাম। তোর কাছে ইম্পর্টেন্স গুরুত্বপূর্ণ কোনটা, যেটা কিনা রেজোন্যান্স হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে রেজোন্যান্স দিয়ে যে ঘটনা ঘটছে, হয়তো হাইপার কনজুগেশন তার উল্টো দিকে যাচ্ছে বা ইন্ডাকটিভ এফেক্ট তার উল্টো দিকে যাচ্ছে, তুই গুরুত্ব দিবি না, তুই সব সময় আগে গুরুত্ব দিবি রেজোন্যান্স। কিন্তু রেজোন্যান্স ওখানে কিছু হচ্ছে না, তখন হাইপার কনজুগেটিভ এফেক্ট। হাইপার কনজুগেশনও হচ্ছে না, তখন তুই সেখানে ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে সব থেকে ফালতু, ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে মোস্ট ফালতু। ইন্ডাকটিভ এফেক্টটার গুরুত্বটা আমাদের কাছে সব থেকে কম। তো আমরা সেই জন্যে আমি কম্প্যারিজন একটা বলে দিলাম যে ইন্ডাকটিভ এফেক্টের গুরুত্বটা আমরা সব থেকে কম দেব, কারণ এরকম অনেক কোশ্চেনই থাকবে। এরপরে যেটা আছে রিয়াকশন ইন্টারমিডিয়েট, মানে কার্বোক্যাটায়ন, কার্বানায়ন, হ্যানাতানা এইসব জিনিসপত্র রয়েছে। জিওসি লাস্টের দিকে আমরা চলে এসেছি জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, এবং ওইগুলোর সাথেই মেকানিজম থাকবে। তো আমরা নেক্সট ক্লাসে আমরা সেখানে ইন্টারমিডিয়েট রিয়াকশন ইন্টারমিডিয়েট যেটা, সেটা নিয়ে আলোচনা করব, সেটা নিয়ে ডিসকাস করব। এটা কিনা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক কিছু আছে রিয়াকশন ইন্টারমিডিয়েটের মধ্যে, এবং এটা আমাদের 12-এর কেমিস্ট্রি পড়তেও সাহায্য করবে, হেল্প করবে রিয়াকশন ইন্টারমিডিয়েট এখানে ভালো করে বুঝলে, কারণ 12-এর সব জায়গায় এই সমস্ত এফেক্টগুলো সব জায়গাতেই কাজে লাগবে। তো সেটাও একটা কাজের কাজ হচ্ছে যে 12-এর অর্গানিক কেমিস্ট্রি অনেক বড় পোর্শন রয়েছে, সেই জন্য আমরা এটা পড়াচ্ছি, এটাও দরকার লাগছে। তো আজকে পর্যন্ত থাকলো, পরের দিনকার আমরা এরপর থেকে আবার শুরু করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, sir. ওকে।